ভোট ব্যাংক আর ভোটের বক্স, এই দুইয়ের মাঝখানেই আজকের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। কার ভোট কার পক্ষে যাচ্ছে, আর সেই ভোট কি বৈধ বক্সে ঢুকছে নাকি আগের হিসাব হয়ে গেছে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিশ্লেষণ করা হবে। এখনো সেইটা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে, সেইটা হচ্ছে যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে, এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ফেনী 2 আসনে 10 দলীয় জোটের প্রার্থী এবং আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সাথে আরও থাকছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি, কিশোরগঞ্জ 5 আসনে স্বতন্ত্র প্রার্থী জনাব অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। হাসনাত কাইয়ুম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন বলে সেজন্য আপনি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আমি কাইয়ুম ভাই, আপনার অনুমতি নিয়েই আসলে একটু মঞ্জু ভাইকে একটু প্রথম প্রশ্নটা করতে চাই। আপনি এই প্রশ্নের ব্যাপারে আপনাকে একটু আমরা সঙ্গে রাখতে চাই এই কারণে যে মঞ্জু ভাইয়ের উত্তরটা শেষ হলে আপনি আশা করবো যে আপনিও এই বিষয়ে একটু আলোকপাত করবেন। আমি মঞ্জু ভাই আপনার কাছে জানতে চাই যে মঞ্জু ভাই, আপনি তো আপনারা একটা জোট করেছিলেন, এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি। সেই জোটটি বোধহয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জোট, কারণ কয়েকদিনের পরে সেই জোটটি ভেঙে যায়। হাসনাত কাইয়ুম ভাই এতে করেন নাই। আপনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে জোট, সেটি এনসিপি এবং আপনারা এটাতে জোট করলেন। আমি এটা নিয়ে, কারণ আপনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুধু একজন রাজনীতিবিদও নন, আপনি একজন পর্যবেক্ষকও। সেই পর্যবেক্ষকের জায়গা থেকে আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার কাছে কি সিদ্ধান্তটি ঠিকই মনে হয়েছে, তাই না? মানে এখন পর্যন্ত যে এটি একটি সঠিক সিদ্ধান্ত হয়েছে। আমি এই ব্যাপারে একটু হাসনাত কাইয়ুম ভাইকেও জানতে চাইবো যে কাইয়ুম ভাই, আপনি তো গেলেন না, আপনি ওই জোটের সঙ্গেও গেলেন না, বিএনপির সাথে জোটেও গেলেন না, আপনার সিদ্ধান্তটিও আপনার কাছে সঠিক মনে হয়, কিন্তু আমরা আগে মঞ্জু ভাইকে শুনি যে মঞ্জু ভাই কি মনে করেন যে, মানে আমরা তো 10 দিন 12 দিন 1 মাস পরে সিদ্ধান্তটা একটু রিভিউ করার সুযোগ নিশ্চয় আপনি পাচ্ছেন। কি মনে হচ্ছে আপনার সিদ্ধান্তটা ঠিক আছে কি বেঠিক আছে? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে। কাইয়ুম ভাই আমাদের সিনিয়র পলিটিশিয়ান এবং আমাদের খুবই প্রিয় একজন মানুষ। দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে সিদ্ধান্তটা সঠিক হয়েছে বা আমরা খুব খুশি মনে নিয়েছি, বিষয়টা কিন্তু এরকম না। আমি কিন্তু এই ব্যাপারে স্পষ্ট করে বলেছিও, নতুন রাজনীতির যারা আমরা স্বপ্ন দেখেছিলাম বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় আমরা দাঁড়াতে চেয়েছিলাম, তারা কিন্তু একটা তৃতীয় জোট আমরা তৈরি করেছিলাম এবং আমরা সেটা বলেছিলাম যে বিএনপি এবং জামাতের যে 2 ধারার রাজনৈতিক মেরুকরণ ঘটছে, এর বাইরে এসে আমরা একটা তৃতীয় মেরুকরণ করার জন্য আমরা কাজটা করি। আপনি নিশ্চয়ই জানেন খালেদ মহিউদ্দিন, আমরা কিন্তু 9টা দল প্রথমত চেষ্টা করেছিলাম। 9টা দলের বাইরে আরেকটা সংগঠন ছিল যেটাকে দল বলা যায় না, কিন্তু সেটা হচ্ছে আপ বাংলাদেশ নামে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন আছে। এই 10টা আমাদের এক ধরনের চেষ্টা ছিল যে আমরা এই 10টা সংগঠন মিলে দাঁড়াতে পারি কিনা। তো 9 দলের আমরা বেশ কয়েকটা মিটিং করেছি। আমাদের যে আমাদের গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়ক জনাব সাকির, ওখানে আমরা কিন্তু মিটিং করেছি প্রথমে। এরপরে আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বসেছি। তো আমাদের মধ্যে একটা আশা ছিল যে এই দলগুলো যদি দাঁড়ায়, বিশেষ করে আমাদের হয়তো প্রত্যেক দলেরই সাংগঠনিক শক্তির বিস্তৃতি বড় ওই সমস্ত দলগুলোর মতো না, কিন্তু আমাদের মধ্যে একটা মধ্যবর্তী রাজনীতির একটা ফেনোমেনন আমাদের মধ্যে সবার মধ্যে আছে এবং আমাদের মধ্যে একটা বোঝাপড়াও ছিল ভালো। সেই আলোকে কিন্তু আমরা কাজটা শুরু করি। পরে দেখা গেল যে আস্তে আস্তে আমরা এটা 9 দল থেকে 10 দল থেকে এটা 3টা দলে এসে আমরা একটা ঘোষণা দেই। আমরা ওটার ভালো নামও তৈরি করেছিলাম, সেটা হচ্ছে গণতান্ত্রিক সংস্কার জোট নামে। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের এই জোট আমরা করার পরে আমরা তারপরে কিন্তু আশাবাদী ছিলাম, বিশেষ করে গণ অধিকার পরিষদ, নুরুল হক নুর, ওনাদের জন্য আমরা কিন্তু পরপর 2 সপ্তাহ আমাদের বিভিন্ন কার্যক্রম পিছিয়েছি। আমরা মান্না ভাইয়ের সাথে বসেছি, আমরা জোনায়েদ সাকির সাথে বসেছি, আমরা জেএসডির জনাব আসম আব্দুর রবের স্ত্রী এবং জেএসডির যে সেক্রেটারি স্বপন ভাইয়ের সাথে বসেছি। আমরা বিভিন্নভাবে বসে এই আলোচনাগুলো করেছি। একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে মান্না ভাই, সাকি ভাই
তারপরে জেএসডি, ওনারা বিএনপির সাথে অ্যালায়েন্সের ব্যাপারে ওনারা আগ্রহ প্রকাশ করেছেন। আমরা যখন অ্যালায়েন্সের আলোচনাটা করছিলাম, আমরা কিন্তু একটা পথ খোলা রেখেছিলাম, আমরা নিজেরা একটা জোট করব, একা আমরা দাঁড়ানোর চেষ্টা করব, যদি আমরা দাঁড়াতে নাও পারি, আমরা যদি বৃহত্তর কোনো জোটে আমাদেরকে বাধ্য হয়ে যেতে হয় বা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু আমরা একদম পথটা বন্ধ করব না। কিন্তু আমাদের প্রাইম চাওয়া ছিল যে আমরা মাঝখানে দাঁড়াবো। কাইম ভাই, আমরা, এনসিপি নেতৃবৃন্দ, আমরা কিন্তু এই তিনটা দলের মধ্যে একটা দৃঢ়তা তৈরি হয়েছিল বলে আমরা কিন্তু তিনটা দল মিলে একটা জোট আমরা ঘোষণা করে দিয়েছিলাম। দুর্ভাগ্য যেটা, সেটা হলো যে এই ঘটনার পরে বেশ কিছু ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিএনপির নেতৃবৃন্দ বা কোথাও কোথাও আরো শক্তিশালী দলগুলো দেখা যাচ্ছে যে ছোট প্রার্থীদের ব্যাপারে তাদের নানা রকমের বাধা বিপত্তি। যেমন একটি ঘটনা আপনি জানেন যে বরিশালে আমাদের দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদকে সেখানে বিএনপির লোকেরা এক ধরনের বাধা সৃষ্টি করেছিল, তাকে মারতে যাওয়ার জন্য উদ্যত হয়েছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল। এরপরে যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটেছে বাংলাদেশে, সেটা হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার দিনই শরীফ ওসমান হাদি, তার একজন স্বতন্ত্র প্রার্থী এবং বেশ ভোকাল একজন অ্যাক্টিভিস্ট ছিলেন, তার হত্যাকাণ্ড এবং তার হত্যাকাণ্ড পরবর্তীতে তার হত্যাকারীদের ধরতে না পারা এবং তাদের ইন্ডিয়া পালিয়ে যাওয়ার ঘটনার পরে আমরা দেখলাম যে রাজনৈতিক অঙ্গনে একটা বিরাট চাঞ্চল্য তৈরি হয়েছে। এনসিপির নেতাকর্মীদের মধ্যে আমরা দেখলাম যে তারা নানা ধরনের ইনসিকিউরিটি ডেভেলপ করেছে এবং বিভিন্ন প্রার্থীদেরকে বা নেতৃবৃন্দকে গানম্যান দেয়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এই ধরনের অনেক আলাপ আলোচনা তখন উঠেছিল, আপনারা জানেন। এরকম পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে প্রথমত আমাদের যে জোটটা হয়েছিল সেখানে আমরা জোটের মুখপত্র বানিয়েছিলাম নাহিদ ইসলামকে, এনসিপির যিনি প্রধান। তো এনসিপির পক্ষ থেকে প্রথম এই আলোচনাটা উঠলো যে আমরা আসলে মাঝখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে নাকি আমাদের কোনো দিকে মুভ করা ঠিক হবে। এই বিষয়টা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমি কাইম ভাইয়ের সাথে কথা বলেছি। কাইম ভাই কিন্তু প্রথম থেকে বলেছিলেন যে না, আমাদের আসলে মাঝখানে দাঁড়াতে হবে। কাইম ভাই একটা খুব ভালো কথা বলেছিলেন যে এবারে নির্বাচনটাকে সাধারণ নির্বাচনের মতো না নিয়ে এটাকে রাজনৈতিক নির্বাচন আকারে নেওয়া যায় কিনা, যেটা 70 হয়েছিল, 47-এ। একটু যদি আমরা মূল বিচারে একটু যদি সংক্ষেপ করতেন, আমি এই জায়গায় আর মানে একটু যদি সংক্ষেপ করতেন। আমি সংক্ষেপের জায়গাটা চলে এসেছি। সেটা হচ্ছে এখানে এসে প্রথমত এনসিপির পক্ষ থেকে এই আলোচনাটা উঠেছে যে না, আমরা মাঝখানে থাকাটা ঠিক মনে করছি না। বিএনপি জামাতের এই রেসের মধ্যে আমাদেরকে কোনো না কোনো একদিকে থাকতে হবে, আদার দেন ইলেকশন যত কাছে আসছে আমরা মাঝখানে থাকলে, মানে কথাটা এরকমই ছিল যে নাহিদ ইসলামের যে আমরা সিভিল সোসাইটি হয়ে যেতে হবে, আমাদের আর রাজনৈতিক দলের রূপ বা পরিচয়টা থাকবে না। সেই পরিপ্রেক্ষিতে প্রথমে বিএনপির সাথে একটা ডায়লগ শুরু হয়, বিএনপির সাথে ডায়লগটা ফলপ্রসূ হয় না, পরে জামাতের সাথে ডায়লগ হয়, জামাতের সাথে ডায়লগে এনসিপি কিছুটা আশাবাদ ব্যক্ত করে, তারা মনে করে যে না, জামাত কিছুটা বেটার ফর্মে রিগার্ডিং সংস্কার এবং অন্যান্য ইস্যুতে। সেক্ষেত্রে পরে আমি নাহিদ ইসলাম এবং কাইম ভাই আমরা বসেছিলাম। কাইম ভাই বলেছেন যে না, জামাতের সাথে এই জায়গায় বা যে কোনো আপনারা যদি অন্য জোটের সাথে যান তাহলে আমাদের পক্ষে এখানে কাজ করা কঠিন হবে বা আমরা পারবো না। তারপরে আমরা আমাদের দলে বসেছিলাম, আমাদের দলের আলোচনায় আমরা দেখলাম যে আমরা একটা জোট করলাম এত আশা করে, এবং সত্যিকার অর্থে আমাদের কাছেও মনে হলো যে এরকম একটা পরিস্থিতিতে আমরা মাঝখানে দাঁড়ালে, এবং আপনি জানেন হয়তো আমরা যখন তিনটা দল মিলে একটা জোট করেছি তখন অনেক রাজনৈতিক বিশ্লেষক আমাদেরকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করেছে। একজন রাজনৈতিক পর্যবেক্ষক তো সোশ্যাল মিডিয়াতে লিখেছে 0 + 0 + 0 = 0। না, আমাদের এই উদ্যোগটাকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে অনেকে। তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে পরে আমরা যখন দেখলাম যে এনসিপিও আগ্রহী, আমরাও তখন সিদ্ধান্ত নিলাম যে না, ঠিক আছে, আমাদের একটা বৃহত্তর জোটে আমাদেরকে থাকতে হবে বা বৃহত্তর। কিন্তু এটা আসলে জোট না। আমরা যখন দেখলাম যে আসলে আমাদের কাছে মনে হচ্ছে জোট, কিন্তু এটা যেটা হয়েছে সেটা হচ্ছে একটা নির্বাচনী সমঝোতা, অর্থাৎ ওয়ান বক্স পলিসির আলোকে, যে একটা আসনে সব দল মিলে একজনকে ভোট দেবে, এটাই হচ্ছে মূল কথা। আমার মনে হয় যে মঞ্জু ভাই পরিষ্কার করেছেন। আমার কিছু প্রশ্ন আছে সেগুলো আমি পরে করব, কিন্তু হাসান কাইম ভাইয়ের কাছে একটু শুনতে চাই যে হাসান কাইম ভাই, মঞ্জু ভাই প্রেক্ষাপটটা বর্ণনা করলেন, আমরা আপনাকে দেখেছি যে মানে আপনার অবস্থাটা খুবই দৃঢ় ছিল সবসময়, যে আপনি কি ধরনের জোট করতে চান, কি ধরনের রাজনীতি করতে চান, সেটি আসলে রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে আমরা গত 4-5 বছর ধরে দেখছি।
এই জায়গায় কি আপনার কাছে মনে হয় যে মঞ্জু ভাই যে প্রেক্ষাপট বর্ণনা করলেন যে আমরা আসলে একটা রাজনীতি থেকে ছিটকে যেতে পারি বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে না গেলে, আপনি কেন এই কথায় কনভিন্স হলেন না কায়েম ভাই? আপনি যদি আমাদেরকে একটু ভোট ব্যাংক তৈরি হচ্ছে কিভাবে? জনগণের চাহিদা না ক্ষমতার হিসাব নিকাশে? ভোটের বক্স কি সত্যি জনগণের মতামত বহন করছে? জিনিসের একটু হয়েছে, ঘাটতি আছে। আমি বাকিগুলো আলাপ করবো না, একটা দুইটা জায়গায় একটু আলাপ করে আমি মূল্যায়নটা আসি। প্রথমত মঞ্জু এই উদ্যোগগুলি নয় দল কিংবা গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য এই চেষ্টাগুলি ও খুবই আন্তরিকভাবে করেছে। এটার ব্যাপারে আমাদের কারো কোনো মানে আমাদের বাইরে অন্যরাও জানে মঞ্জুর আন্তরিকতার প্রশ্ন। কিন্তু আমরা একটা রাজনৈতিক কারণে তো এই আন্তরিকতাটার ব্যাপারটা একটা রাজনৈতিক কারণে এই উদ্যোগগুলি আমরা যেটা বলছিলাম, একটা হচ্ছে যে আমাদের কাছে একটা সূত্রায়ন ছিল যে এইবারই ইতিহাসে একটা ব্যত্যয় ঘটতে যাচ্ছে। সেটা হচ্ছে যে এই রকমের বড় রকমের অভ্যুত্থান কিংবা আন্দোলনের পরে নির্বাচনটা আসলে সাধারণ কেবলমাত্র ক্ষমতা বদলের নির্বাচন থাকে না, এটা একটা পলিটিক্যাল চেঞ্জেস এর কারণে মানে একটা লিগালাইজ করার ব্যাপার হয়। অভ্যুত্থানটাকে লিগালাইজ করার জন্য একটা নির্বাচন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলিকে আসলে লিগালি শেপ দেওয়ার জন্য নির্বাচন। এটা আমরা 70-এ দেখেছি, 69-এর অভ্যুত্থানের পরে 46-এ দেখেছি, 47-এ দেখেছি, 90-এ দেখেছি। এগুলি হচ্ছে আমাদের হিস্ট্রিতে আসছে। আমাদের একটা মূল্যায়ন ছিল যে আমরা মিস করে যাচ্ছি, পলিটিক্স এর ক্যারেক্টারটা মিস করছি, ইলেকশনের ক্যারেক্টারটা মিস করছি, এইটা একটা মূল্যায়ন ছিল। আরেকটা ব্যাপার দাঁড়াচ্ছিল যে আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলে আসতেছিলাম, কিন্তু আমরা হাসিনা এই বিভাজনের খেলাটা খেলে এটা আমরা বলতেছিলাম। এবং অভ্যুত্থানের পরে আমরা সব সময় মানে ঐকমত্য কমিশনে আমাদের দেখবেন কোনো নোট অফ ডিসেন্ট নাই। আমরা কমন মিনিমামের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ করার একটা চেষ্টায় ছিলাম। আমরা সংবিধান নিয়ে কোনো তর্ক তুলি নাই, ঐকমত্য নিয়ে কোনো তর্ক তুলি নাই। আমরা চাইছি কতটা আসলে কাছাকাছি আনা যায়। এগুলি ছিল আমাদের রাজনৈতিক বিশ্লেষণের প্রেক্ষিতে পদক্ষেপ। আমাদের একটা রাজনৈতিক বিশ্লেষণ ছিল এরকম যে এই ঐকমত্য কমিশনের শেষ দিকে এসে বিএনপি এবং জামাত এই দুইটা অংশ দুইভাবে আসলে ঐকমত্য কমিশনের মধ্যে যে সমস্ত ঐকমত্য হইতে পারতো সেগুলিতে আসলে আলাদা করে শেপ নিচ্ছে। প্রধানত জামাত প্রথম দিকে এবং বিএনপিও আসলে তার প্রতিক্রিয়ায় তাদের ইগো দেখাইছে এবং যেগুলিতে ছাড় দিতে পারতো তারা সেটা দেয় নাই। পরবর্তীতে ঐকমত্য কমিশনের কাজটা শেষ হওয়ার পরে আমরা দেখলাম বাংলাদেশের রাজনীতিটা এমন ভাবে বিভক্ত করা হয়েছে, আপনি যদি 71-কে আপহোল্ড করেন, আপনি যদি একটা ডেমোক্রেটিক বাংলাদেশ চান এবং আপনি যদি আসলে এই মোটামুটি একটা স্টেবল বাংলাদেশ চান, তাইলে আপনি বিএনপির দিকে যাবেন। আর আপনি যদি অভ্যুত্থানের পক্ষে থাকেন, আপনি যদি সংস্কারটাকে আসলে মানে স্ট্রংলি আপহোল্ড করতে চান তাহলে, এবং 24-এর এই চেতনাকে যদি আপহোল্ড করতে চান, তাহলে আপনি গণহত্যাকারীদের সাথে যেতে হবে। এইরকমের একটা বিভাজনের মধ্যে বাংলাদেশের মানুষকে ফেলে দেওয়া হয়েছে। সেই রকম একটা জায়গায় আমাদের কাছে মনে হয়েছিল যে ঐকমত্যের যে কথাটা আমরা বলছি, সেই জন্য আসলে একটা ন্যাশনাল ইন্টারেস্টে একটা ঐকমত্য তৈরি করার মতো একটা জায়গা থেকে কথা বলা দরকার। আমাদের দেশে রাজনৈতিক দলগুলি যেভাবে দেখে, তারা মনে করে রাজনৈতিক দলগুলির ঐকমত্য মানে জাতীয় ঐকমত্য, কিন্তু জাতির ঐকমত্য এবং রাজনৈতিক দলের ঐকমত্য যে অনেক সময় এক না, একাকার না, এইটা অনেক সময় ভুলে যায়। যে জন্য মঞ্জুরা পরবর্তীতে যে জায়গাটায় গেল, আমি এখানে একটু বলি, আমরা কিন্তু প্রথম থেকে জাতীয় ঐকমত্যের জন্য একটা উদ্যোগ নিতে বলছি, যেটা নাইদার বিএনপি নট জামাত ইসলামী। কারণ আমাদের কাছে এগুলি কোনো ফেনোমেনার ব্যাপার ছিল না। আমাদের কাছে তাদের সুনির্দিষ্ট যে রাজনীতি, সেই রাজনীতিটা জনগণকে বিভক্ত করে ফেলে বলে আমাদের মনে হয়েছিল। এবং আমরা মনে করছিলাম যে মাঝখানে দাঁড়ায় আসলে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কলটা রাখতে হবে, পলিটিক্সটা করতে হবে, আজকে না হোক আগামীকালকে জাতি ঐক্যবদ্ধ হবে। কিন্তু এই কলটা যদি আমি হারায় ফেলি, আমি বিএনপির দিকে চলে যাই অথবা জামাতের দিকে চলে যাই, তাহলে এই বিভাজনের আসলে সমাপ্তি ঘটবে না। সেই জায়গা থেকে আমরা মঞ্জুদের সাথে আসলে কি বলা যায় যে আলোচনার একটা পর্যায়ে যখন মঞ্জুর আমাদের কাছে এই প্রস্তাব দেয় যে আমরা এটা চেষ্টা করব, কিন্তু যদি আমরা ফেল করি তাহলে গ্রেটার একটা ঐক্য প্রথম দিকে আমরা বিএনপির সাথে করার চেষ্টা করব, পরে যদি এটা না হয় তাহলে আমরা জামাতের দিকে করার চেষ্টা করব। ওই উদ্যোগের সাথে আমরা প্রথমেই না বলে দিই, আমরা বলি যে তাহলে আপনারা দুইটা দল আগান, আমরা কিন্তু মঞ্জু পারতেছি না, আমরা যদি পারি পরে করবো। ভদ্রতা করে আমি বলছিলাম যে আমরা যদি কোনো সময় কনভিন্স হই তাহলে আপনাদেরকে আমরা ফলো করব কিংবা আপনাদের সাথে জয়েন করব। খুব মানে সরাসরি নাটা আমি ওইভাবে বলি না। ওই সময় তারা এই উদ্যোগটা দুই দল মিলাই নিতে পারে নাই বা নেয় নাই তারা কোনো কারণে। পরবর্তীতে কিছুদিন পরে কিন্তু তারা আমাদের সাথে এই কমিটমেন্টে আসে যে
রাজনৈতিক জোটটাই হচ্ছে প্রধান, নির্বাচনটা হচ্ছে এর মধ্যে একটা ইনসিডেন্ট। নির্বাচনটা আমরা করব, নির্বাচনে আমরা আসলে আসন পাবো কি পাবো না, জিতবো কি জিতবো না এটা ব্যাপার না। যদি আমরা জিতি ভালো, নাও যদি জিতি আমরা লং টার্মে একটা পলিটিক্স করব, এবং সেই জন্য এই জোটটা হচ্ছে একটা পলিটিক্যাল জোট। কিন্তু বাকি যেগুলি আসলে মঞ্জু বলছে পরের জিনিসটা আমি আর বর্ণনা করতে চাই না। ওনারা যখন আসলে প্রধানত এনসিপি, আমি অনেক পরে জানছি এনসিপি যখন ডিসিশন নিছে, তখন মঞ্জু এবং আমাকে আসলে এনসিপির যে যাকে আমরা মুখপাত্র করছিলাম জোটের, ওরা এসে বলে যে আমরা এরকম একটা পর্যায়ের মধ্যে পৌঁছাইছি, আমরা এদের সাথে আলাপ করছি, ওদের সাথে আলাপ করছি ইত্যাদি। তো আমার দিক থেকে আমি খুব স্বাভাবিকভাবে বলি যে আমাদের পক্ষে তো এটা সম্ভব না, এটা তো আসলে আমাদের কমিটমেন্ট যেটা ছিল। কাইয়ুম ভাই, আমি একটু বোঝার জন্য যে ধরেন, আচ্ছা শেষ করেন প্লিজ। সরি, এখনো পর্যন্ত আমাদের উপলব্ধি, আপনি যেটা প্রশ্ন করছিলেন, আমার উপলব্ধি কিংবা আমাদের দলের উপলব্ধি হচ্ছে যে আমরা এখনো খুবই মাইনরিটি হইতে পারি দলের দিক থেকে। অনেক সময় ট্রুথটা হচ্ছে মাইনরিটির সাথেও থাকে, পিপলস ইন্টারেস্ট অনেক সময় মাইনরিটির সাথে থাকে। আমি এটাতে কনভিন্সড। আমি মনে করি যে ন্যাশনাল ইন্টারেস্টে যে পলিটিক্সটা করা দরকার, পার্টিগুলিকে আমি তার সাথে আনতে পারি নাই, কিন্তু পিপল এটার সাথেই আছে, পিপল এই কলটার মধ্যে আছে। পিপল বিভাজনটা চায় না, পিপল মুক্তিযুদ্ধকেও ধারণ করতে চায়, 24কেও ধারণ করতে চায়, গণতান্ত্রিক বাংলাদেশও চায়, ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মুক্ত বাংলাদেশও চায়। পিপল বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করতে চায়, এগুলো সবগুলিকে একসাথে ধারণ করে ইনক্লুসিভ একটা বাংলাদেশ চায়। এরা এই দুইটা রাজনৈতিক দল যেভাবে দুই ভাগে ভাগ করছে, এবং যেভাবে রাজনৈতিক দলগুলি বাকি রাজনৈতিক দলগুলি তাদের সাথে গিয়ে এই বিভাজনটাকে আসলে সঙ্গত মনে করে তাদের সাথে অংশী হয়েছে, সেইটা আসলে বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের সাথে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে সঠিক হয় না। এটা আমি মনে করি যে তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে, এই শব্দটা আমি বলবো না, কিন্তু এই আকাঙ্ক্ষাটাকে তারা আসলে ধারণ করে নাই। আপনি শেষ হলে বললেন আমার একটা প্রশ্ন, আমাদের জায়গাটা এখন আমি ঠিক মনে করি। আচ্ছা এবার যদি বলে, আচ্ছা কাইয়ুম ভাই, আমরা তো আপনারে মানে একটা রাজনৈতিক শিক্ষক হিসেবে পাই, মানে এটা রাজনীতি বিজ্ঞানের না, বাংলাদেশের রাজনীতির শিক্ষক হিসেবে। আপনি বলতেছিলেন যে অনেক সময় যারা মাইনরিটি তারাও আসলে সত্যের জায়গায় থাকতে পারে। আমি যদি গত 4-5 বছরের কথা বলি, আপনি এমন অনেক কথা বলছেন যেগুলি আপনাকে হয়তো পপুলিস্ট জায়গা থেকে হয়তো আপনাকে অনেক নিন্দাবন্ধ শুনতে হয়েছে, যে ক্ষমতার জায়গা থেকে অনেক আক্রমণ শুনতে হয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, যেটা হলো আমি আপনার কাছে শিখলাম যে আমাকে খোলা মনে থাকতে হবে, আমার মনটা হয়তো ওপেন। কিন্তু আপনি জামায়াতের ক্ষেত্রে বা জামায়াতের জোটে যাওয়ার ক্ষেত্রে যেই মানে আপনার এটাকে রিজার্ভেশন বলবো না অ্যালার্জি বলবো আমি জানবো না, মানে জানি না, মানে আপনি যে একটা শক্ত প্রতিরোধী ভূমিকা দেখাইলেন, কিন্তু আমি এটা কিন্তু বুঝতে পারি না যে এমন কোন কথা এনসিপি বলছে জামাত বলে নাই, বা জামাত বলছে এনসিপি করে না। মানে এনসিপি আর জামাতের মধ্যে মানে অবস্থানগতভাবে তফাৎটা কি ছিল? যদি আপনি এটা মুক্তিযুদ্ধের প্রশ্ন বলেন, 24 বলেন, 71 বলেন, ধর্মীয় অনুভূতি বলেন, আমি তো এনসিপির সাথে জামায়াতের বড় তফাৎ দেখি নাই। আপনি খুশি খুশি এনসিপির সাথে গেলেন, এনসিপির ইয়াকে মুখপাত্র দিলেন, কিন্তু জামায়াতের ব্যাপারে আপনি একদমই সহ্য করতে পারলেন। মানে এই ব্যাপারটা, মানে আপনি এত প্রেজুডিসড কেন, এটা যদি আমি একটু বলতেন আর কি। আমি কোনো প্রেজুডিস থেকে এটা করি না। এনসিপি হচ্ছে এখনো পর্যন্ত কোনো পার্টি না, তারা নিজেরা পাবলিকলি ক্লেম করে যে তারা পার্টি, কিন্তু আমাদের সাথে যখন আলাপ করে তখন তারা বলে yet to be taken shape, এটা এখনো শেপ নেয় নাই। তাদের এখনো পর্যন্ত কোনো রাজনীতি আপনি নির্ধারিত করে বলতে পারবেন না। এখন পর্যন্ত এটা শুনলে আপনার খারাপ লাগতে পারে, এনসিপি যা ভালো কথা বলে সেটা হচ্ছে রাষ্ট্র চিন্তা কিংবা রাষ্ট্র সংস্কার, যে কথাগুলি বলে, এর বাইরে তার তো কোনো নিজস্ব কথা নাই। একটু আমি বুঝতে পারি যেটা করে রাজনীতি অ্যাক্ট করে, জি অ্যাক্ট করার ক্ষেত্রে জামাতে ইসলামীকে, আমি জামাতে ইসলামের ব্যাপারে আমার কোনো অ্যালার্জি নেই। জামাত ইসলামীকে আমি দুইটা জায়গা থেকে রাজনৈতিক ভাবে বিরোধিতা করি। একটা হচ্ছে 46 বছর, আরে 53 বছরে আপনি গণহত্যাটাকে বুঝতে পারবেন না যে আপনি একটা ভুল করছেন, এবং ওই মনস্তত্ব দিয়ে আপনার দলটা চালাবেন। আপনি গণহত্যাকে আপনার রাজনৈতিক মনস্তত্বের মধ্যে ধারণ করে আপনি নিজেকে গণতান্ত্রিক দাবি করবেন, এটা তো হইতে পারে না। এটা 1 নম্বর কথা। 2 নাম্বার হচ্ছে এটা একটা পার্টি, ওয়েল অর্গানাইজড পার্টি, সে যা করে এটা আসলে পরিকল্পিত ভাবে করে। এনসিপির বেলায় যেটা আমাদের আসলে পক্ষপাত বলতে পারেন, এনসিপির এরা বয়সে কেবল তরুণ এরকম না, এরা রাজনৈতিক ভাবে অনেক শিশুতোষ কথা বলে, যেটা আসলে তারা অর্থ জানে না।
রাজনীতির সাথে রাজনৈতিক পরিভাষা জানে না, এটা বলতে আমার লজ্জা করে। আমার বলা উচিত না এদের সম্পর্কে, ছোটদের সম্পর্কে। অনেক ব্যাপারে তার রাজনৈতিক পরিভাষাটার অর্থ না জেনে কথা বলে, রাজনৈতিক শিষ্টাচারটাকে আসলে না বুঝে অর্থ কথা বলে। এক একটা প্রতিষ্ঠান এবং সরকারের মধ্যে পার্থক্য, প্রতিষ্ঠান কোনগুলিকে আসলে কিভাবে আপহোল্ড করে তারপরে ক্রিটিসাইজ করতে হবে এগুলি না জেনে কথা বলে। এগুলিকে আমি ধরি যে এগুলি হচ্ছে এই বয়সের এবং অভিজ্ঞতার ঘাটতি, এবং সেইখানে আমরা আমি দায়িত্ব মনে করি, মঞ্জু দায়িত্ব মনে করে, এবং অন্যদেরও দায়িত্ব বোধ করা উচিত ছিল যে এরা যে বড় রকমের সাহসী কাজটা করছে এবং এই কাজের পরে যে একটা আত্মম্বরিতা তৈরি হইতে পারে, সেইখানে আসলে তাদের কি আত্মম্বরিতার যে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করতে পারে, এগুলি ধাপে ধাপে তাদেরকে আসলে সহায়তা করে শিখানো দরকার ছিল। এটা হইলে বাংলাদেশই উপকৃত হইতো। আমার এই দিক থেকে বলতে পারেন একটা পক্ষপাত কাজ করতে পারে তারুণ্যের প্রতি, তাদের সাহসের প্রতি এবং তারা স্পর্ধার প্রতি, কিন্তু এটা এবং তাদের না জানার প্রতি বলতে পারেন যে আমার মা আমাকে বলতো, আমি এই কথাটা বলে শেষ করি, আমার মা বলতো যে বাবারে, তুমি যাকে অপছন্দ করো তার ভুল হচ্ছে তোমার কাছে অপরাধ, আর তুমি যাকে পছন্দ করো তার অপরাধ হচ্ছে তোমার কাছে ভুল। এটা বলতে পারেন যে আমি যেহেতু এনসিপি কে পছন্দ করতাম, এনসিপির সাহসটাকে যেহেতু আমি পছন্দ করি, এবং আমি যেহেতু হেড পলিটিক্স এর বাইরে 18 সাল থেকে এই জেনারেশনকে পলিটিক্স এর দিকে আনার চেষ্টা করে গেছি ক্রমাগত, তো আমার এক ধরনের পক্ষপাত থাকতে পারে। আমি ভুল, এদের অপরাধকে হয়তো আমি ভুল মনে করি, কিন্তু জামাতের অপরাধ এবং এদের এটা অপরাধ না, আমি এইভাবে একেবারে ওইভাবে আমি দেখি না। এরা এইসব বিষয়ে একটা স্টেপ নেয় না, সিদ্ধান্ত নেয় না। কিন্তু কায়েম ভাই, আমি আপনার কাছে প্রশ্নটা করে যাই, মানে আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে যাব যে আপনি জামাতে ইসলামী প্রসঙ্গে আপনি এটা পরিষ্কার করেছেন যে আপনার আসলে কোনো ধরনের অ্যালার্জি বা কোনো ধরনের রিজার্ভেশন, প্রেজুডিস এগুলি কিছু নাই, কিন্তু 53 বছরের একটা রাজনীতি পর্যবেক্ষণ করে একটা জিনিস ভুলকে ভুল বলতে না পারা, যেটা আপনার ভাষায়, কিন্তু আমরা কিন্তু দেখছি যে জামায়াতে ইসলামী নানাভাবে সেই ভুল স্বীকার করেছে, বলতে চেয়েছে। আরও একটা জিনিস হচ্ছে কি, মানুষ কি চায়, বাংলাদেশের মানুষ কি এখন জামায়াতে ইসলামীর এই ভুল, যেটাকে আপনি ভুল বলতেছেন, আমি এটা বললেও এখন মুশকিল যে আমি এটা ভুল কিনা, আপনি যেটা ভুল বলতেছেন বা যে অবস্থানের কথা বলতেছেন ওইটা বললেও বাংলাদেশের মানুষ বলতেছে যে অতীত নিয়ে আমরা ঘাটাঘাটি করতে চাই না, আমরা সামনে দেখতে চাই, আমরা এটা করতে চাই। সেই জায়গাটার আপনি আসলে কিভাবে দেখেন, মানে ওই রাজনীতিটা, মানে আপনার কাছে কি ওইটা এনাফ মনে হয় না, নাকি আপনি মনে করেন যেই বিভাজনের কথা আপনি বলতেছিলেন সেই বিভাজনের পথে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমও হাঁটতেছেন? মানে আমি ওইটা একটু আরেকটু পরিষ্কার হতে চাই। আমি আসি আপনার কাছে, আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে একটু যাই। মঞ্জু ভাই, একটা কথা তো শুনতে খুব ভালো যে এইটা আদর্শিক জোট না, এটা একটা নির্বাচনী সমঝোতা, এটা আসলে জোটই না, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় যে আদর্শ ছাড়া কোনো একটা পথ চলা একসঙ্গে হইতে পারে না। মানে দ্যার ইজ নাথিং রং ইন ইট, কিন্তু আপনারা কেন বলতে পারে এইটা? তো আপনারা এরকম না যে আপনারা আজকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হইতো তাহলে আওয়ামী লীগের সাথে আপনারা এটা জোট করতে পারতেন, নাকি পারতেন? আমি জানি না, মানে বলতেন যে এটা একটা নির্বাচনী সমঝোতা। আওয়ামী লীগ যদি আপনাকে ধরেন বলতো যে আমাদের সব লোক আপনারা ভোট দেবে, আপনাকে 100 আসন ছেড়ে দেওয়া হবে, তাহলে কি আপনি এটা করতে পারতেন নির্বাচনী সমঝোতার নাম নিয়ে? মানে একটা না একটা আদর্শ তো এটার মধ্যে কাজ করেই। তারপর আপনারা যদি এখন ক্ষমতায় আসেন বা বিরোধী দলে যান, কোনো না কোনো একটা ইশতেহারের ভিত্তিতে তো আপনারা কাজ করবেন। এখন ঘটনা হইতেছে যে আপনি যে শব্দগুলি ব্যবহার করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করা, তারপর হচ্ছে যে একেবারে এনসিপি বলছে যে আপনারা একটা বৃহত্তর সুশীল সমাজে পরিণত হইলেন। মানে আপনার কাছেই তো আমরা শিখলাম মঞ্জু ভাই যে এটা তো রাজনীতিটা তো একটা স্প্রিন্ট না, এটা তো একটা ম্যারাথন। এটা তো আজকে না হোক 2 দিন পরে 4 দিন পরে এটা হইতো। সো ওই জায়গা থেকে আমি আপনার প্রশ্ন করতে চাই যে জামাতে ইসলামীর সাথে এইবারে জোট করাটা এবি পার্টির এক ধরনের বিলুপ্তি কিনা, আত্মহত্যা কিনা? মানে এনসিপির কথা আমি নাই বললাম, আমার চোখে কিন্তু এখন এনসিপি, এবি পার্টি সবাই, জামাতে ইসলামী যেহেতু একটা বৃহত্তর দল এবং এটা বিএনপির ক্ষেত্রে গেলেও আমি একই কথাই বলতাম, সেটা এক ধরনের বিলুপ্তি কিনা আসলে? রাজনীতির মাঠে সংখ্যার খেলা নতুন নয়, কিন্তু ব্যাংক যখন কৌশলের অস্ত্র হয়ে ওঠে তখন ভোটের বক্স আর নিরপেক্ষ থাকে কি না সেটাই বড় হয়ে যাওয়ার। বা আমি বলেছি দুটো জিনিস, যে একটা জিনিস হচ্ছে অস্তিত্ব এবং সতীত্ব।
এই দুইটা জিনিসই কিন্তু ধ্বংস হয়ে যায় বর্তমান যে নির্বাচনী যে ধারা। আপনি দেখবেন যে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, তারপরে আপনার জেএসডি, তারপরে আপনার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এই যে সব দলগুলো আমাদের, বা আমরা এবি পার্টি, এনসিপি, আমাদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা নতুন রাজনীতি দাঁড় করাবো। আমি সবসময় কাইম ভাইকে দুষ্টুমি করে বলতাম যে আপনি আমাদের মাথাটা নষ্ট করেছেন, যে এই যে রাষ্ট্র সংস্কার একটা জিনিস আমাদের মাথার মধ্যে ঢুকেছেন। একদম দেখেন না, ঢুকে নাই মনে হয় মঞ্জু ভাই, আপনি তো বাইরে আসছেন, অসুবিধা নাই, মানে কাইম ভাইয়ের এটা না আমি বলি কারণ আমাদের এই যে আপনি এখন বললেন না, এই যে এটা কি আদর্শিক জোট, হ্যাঁ, এখানে এই আমাদের মধ্যে এই সম্পর্কটা তৈরি হয়েছে কোত্থেকে জানেন? সেটা হচ্ছে এই আমাদের যে সংস্কার কমিশন এবং তারপরে যে ঐকমত্য কমিশনটা শুরু হলো, সেখানে কিন্তু আপনি একটা অদ্ভুত ঘটনা দেখবেন যে রাষ্ট্র সংস্কারদের সবাই মিলে যে একটা গণতন্ত্র মঞ্চ ছিল, ওনারা কিন্তু ঐকমত্য কমিশনে জামাতের সাথে মিটিং করেছেন এবং ওখানে জামাতের নেতাদের সাথে সিপিবির, রাষ্ট্র সংস্কারের, গণসংহতির, ওনাদের কিন্তু দারুণ একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল। তো এই যে সংস্কার, এটা যে বললো কাইম ভাইকে আমি দায়ী করব যে উনি এই সংস্কারের বীজটা আমাদের মাথায়, পোকাটা আমাদের মাথায় ঢুকাতে গিয়ে কিন্তু পরোক্ষভাবে আমি মাঝখানে একটা কথা বলি, মানে কথা বলা, একজন আরেকজনের সাথে ডায়লগ এক্সচেঞ্জ করা, আমি এইখানে বলি মানে কেমন একটু ফ্লেক্স মনে হয়, তারপরেও বলি জামায়াতের যে বর্তমান আমির আছেন, নায়েবে আমির আছেন, তারা দুইজন আমাকে এত পছন্দ করেন, মানে জামায়াতের আমির সাহেব তো কর্মী সভায় গিয়েও আমার কথা বলছেন, মানে আমি খুবই অবাক হয়েছি, আরেকজন ছবি তুলে এটার মধ্যে এটা দিছে, এবং খুবই মানে স্নেহের পর্যায়টা কিন্তু অন্যরকম, মানে ডিফারেন্ট লেভেলে, কিন্তু সেইটাতে তো কোনো সমস্যা নেই। আমরা তো একটা রাজনৈতিক দলের মানে সাথে আরেকটা রাজনৈতিক দলের ডায়লগ হবে, ওটা তো আপনিও তো ওইরকমই মানুষ, আপনিও তো ওইরকম বন্ধ মানুষ না মঞ্জু ভাই। মানে আপনাকে যেটা বলছি, আমি আপনাকে ঘটনাটা বলি, যখন আমাদের ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছিল, তখন আমরা সবাই কিন্তু বিএনপি যখন নোট অফ ডিসেন্ট দিচ্ছিল, একটা অদ্ভুত পোলারাইজেশন দেখবেন, বিএনপি যখন নোট অফ ডিসেন্ট দিচ্ছিল, আমরা তখন সবাই এক কাতারে দাঁড়িয়ে গেলাম নোট অফ ডিসেন্টের বিরুদ্ধে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এনসিপি, জামাত এবং অন্যান্য ইসলামিক দল, আমরা এক কাতারে চলে আসলাম। আবার জামাত যখন লোয়ার হাউসে পিয়ার এবং গণভোটটা মানে আলাদা করতে চাইলো, যে গণভোট হবে আপনার এই আলাদা আর ইলেকশনটা হবে আলাদা, তখন কিন্তু আবার আমরা জামাতের সাথে ডিফার করলাম। এই যে রাষ্ট্র সংস্কার বলেন, এনসিপি বলেন, আমরা কিন্তু আলাদা ডিফার করলাম যে না, আমরা একসাথে গণভোট এবং বিশেষ করে পিয়ারের পক্ষে কিন্তু আমরা সবাই, কিন্তু পিয়ারটা আমরা এখনই লোয়ার হাউসে পিয়ারটার ব্যাপারে আমরা দ্বিমত করেছি। তাহলে দেখেন, জামাতের সাথে বা অন্যান্য ইসলামিক দলের সাথে, ইভেন সব আদর্শবাদী দলের মধ্যে আমাদের একটা মিল আসলো। আমরা কিন্তু বিএনপি কে এমনও হয়েছে যে একদিন একেবারে সবাই মিলে অনুরোধ করেছে যে আপনারা নোট অফ ডিসেন্টটা সরিয়ে নেন, যেটা কাইম ভাই বললো যে বিএনপি আর একটু উদারতার পরিচয় দিলে আমাদের সংস্কার কার্যক্রম, নির্বাচন আরো আগেই হয়ে যেতে পারত। তো আমরা এখানে যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমরা কিন্তু দীর্ঘদিন থেকে, কাইম ভাই কিছুটা বলেছেন, আমরা কিন্তু দীর্ঘদিন থেকে নিজেদের মধ্যে এই বিভেদ, যে একজনের সাথে আরেকজন বসবোই না, একজনের সাথে একজন কথা বলবোই না, এই জায়গাটা থেকে আমরা উঠে এসেছিলাম। এবং এই মেলবন্ধনটা তৈরি হওয়ার পরে নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখলাম যে প্রথম জামাত এবং বিএনপির মধ্যে বিরোধ শুরু হলো, আমরা এই বিরোধ মেটানোর জন্য চেষ্টা করলাম, পরে এই বিরোধে এনসিপিও জড়িয়ে পড়লো। যাই হোক, মূল কথা যেটা আপনি বারবার রেফার করছেন সেটা হচ্ছে এখানে কোনো দাড়ি কমা নাই, অত্যন্ত স্পষ্ট যে একটা নতুন রাজনীতি দাঁড় করানোর জন্য আমরা নিজেরা তৈরি হয়েছি, আমরা নিজেরা একটু অ্যালায়েন্স করার চেষ্টা করেছি। দেখেন, কাইম ভাই কিন্তু শুধু গণতান্ত্রিক সংস্কার জোট ভেঙে এসেছে তা না, উনি কিন্তু ওনাদের তৈরি করা, উনি কিন্তু সেটার প্রধান সমন্বয়কারী বা মুখপাত্র ছিলেন লাস্ট গণতন্ত্র মঞ্চ, সেখান থেকেও উনি সরে এসেছেন। কেন সরে এসেছেন? কারণ গণতন্ত্র মঞ্চ কিন্তু শেষ পর্যন্ত বিএনপির সাথে কেউ মানে নানাভাবে তারা গিয়েছে, এটাও একটা কারণ হয়তো বা। যাই হোক, তো আমি যেটা বলছি যে আমরা এবারের যে চেষ্টাটা করেছি এই নির্বাচন ব্যবস্থায়, আমরা সেটা সফল হতে পারি নাই বা আমাদের একটা ব্যর্থতা আছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা জামাতের সাথে, জামাতের যেই উদ্যোগের সাথে আমরা কেন অ্যালাইন হয়েছি, আমাদের সুস্পষ্টভাবে মনে হয়েছে যে সংস্কার ইস্যুতে বিএনপির চাইতে জামাত কিছুটা রিজনেবল,
এবং এটা কাইয়ুম ভাইও স্বীকার করবেন, কারণ আমরা সংস্কার ইস্যুতে জামাতকে দেখেছি যে তারা সিরিয়াস আছেন, যে কিছু কিছু বিষয়ে তারা যথেষ্ট মানে প্রোগ্রেসিভ লাইন ধরেছেন, এবং তাদের মধ্যে আমরা যথেষ্ট প্রোগ্রেসিভ মানে প্রসেসে হাঁটার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দিন শেষে কথা এটা সত্য যে বিএনপি এবং জামাতের যে ওল্ড পলিটিক্সের যে ধারা, সেই ধারা থেকে কিন্তু আমরা সরে আসতে চেয়েছিলাম। কিন্তু এখানে দুটো দুর্বলতা, একটা হচ্ছে কাইয়ুম ভাইয়ের মতো অত ধৈর্যশীল দৃঢ় হতে পারি নাই, কারণ কাইয়ুম ভাই একটা বিপ্লবী দল থেকে এসেছেন। এক, দ্বিতীয় আরেকটা কারণ বলি আমি আপনাকে, কাইয়ুম ভাইয়ের দলের নিবন্ধন না থাকাতে কাইয়ুম ভাইয়ের একটা কিন্তু সুবিধা আছে। আমাদের নিবন্ধন থাকাতে আমরা কিন্তু 202 দল মিলে আমরা প্রায় 130 জনের মতো প্রার্থীকে আমরা মনোনয়ন দিয়েছিলাম। পরে এনসিপিও কিন্তু প্রায় 125 জনের একটা মনোনয়ন দিয়েছে। তো এই রাজনৈতিক ডামাডোল, তারপরে বিভক্তি, তারপরে স্রোতধারায় একটা পর্যায়ের কাছে আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচনে যদি আমরা মাঝখানে থাকি তাহলে আমাদের যে অবস্থানটা ছিল সবাই মিলে থাকলে আমরা দাঁড়াতে পারতাম। ওকে, সবাই মিলে না আসাতে আমাদেরকে সরে পড়তে হয়েছে। সবাই মিলে থাকলে আপনারা দাঁড়াতে পারতেন, সবাই মিলে। তো আমি প্রথম প্রশ্নটার কি একটা লাইনে একটু জবাব দিবেন মঞ্জু ভাই, যে আপনার কাছে কি মনে হয় যে ঠিকই আছে ওই সময়কার এই সিদ্ধান্ত, মানে ইটস ফাইন? ওইটা রাজনৈতিক না, আমি কিন্তু এই জবাব দিয়েছি অনেক আগে। আপনি এক লাইনে যদি বলেন, কারণ আমাদের দর্শকরা আবার বলতেছিল যে মঞ্জু ভাই কি এটা সিদ্ধান্তটা ঠিক আছে বললেন না বলেছে, মানে there is মানে কোনো কিছু এর মধ্যে ভোটের আছে কিন্তু ভোটের নিশ্চয়তা নেই। এই বাস্তবতায় ভোট ব্যাংক কার হাতে? ক্ষমতা সন্ধির না মাঠের রাজনীতিতে? পিপলের কাছে এককভাবে রাজনৈতিক শক্তি নিয়ে দাঁড়ানোর এই স্বপ্ন থেকে সরে আসার জন্য আমি কিন্তু পাবলিকলি ক্ষমা চেয়েছি, নাম্বার 1। সুতরাং এখানে আপনার প্রশ্নের উত্তরটা ওকে। নাম্বার 2 হচ্ছে কম্পারেটিভলি আমাদের কাছে বেটার মনে হয়েছে যে আমরা একা যদি দাঁড়াতাম তার চাইতে এই স্রোতধারায় আমরা যে জামাতের সাথে এই নির্বাচনী রাজনৈতিক সমঝোতা গিয়েছি এটা কম্পারেটিভলি বেটার। ওকে, হাসান কাইয়ুম ভাই, আমি দুইটা বিষয়ে যে প্রশ্নটা আগে করে গেছিলাম যে আপনিও আসলে ঠিক একটা বিভাজনের জায়গা থেকেই আসলে জামাতে ইসলামী বা জামাতে ইসলামী ছাড়া অন্য দলগুলিকে আলাদা চোখে দেখতেছেন কিনা, আর হচ্ছে যে সংস্কারের প্রশ্ন মঞ্জু ভাই কিছু বললেন, সেটার ব্যাপারেও আপনি যদি একটু আলোকপাত করেন। না, প্রথমত যেটা ধরেন বিভাজনের ব্যাপারটাকে যে মঞ্জু যেভাবে বলতেছিল, আপনি যেটা পয়েন্ট আউট করেন, একটা হচ্ছে যে রাজনীতিটা এবং ব্যক্তিগত সম্পর্কটাকে এক করে দেখা। আমি গণতন্ত্র মঞ্চের মধ্যে এই সংকটটা ফেস করতাম। অনেকেই মনে করে যে একটা রাজনৈতিক দলের নেতার সাথে সম্পর্ক রাখাই হচ্ছে দলের সাথে সম্পর্ক, এবং সেখানে রাজনৈতিক প্রশ্নটাকে উজ্জ্বল করে এটা করা। জামাত ইসলামের সাথে ধরেন, জামাত ইসলামীর তো ধরেন প্রশ্নটা কিভাবে আসে, অনেক সময় আসে যে খুব সংক্ষিপ্ত ভাবে এটা আলাপ করতে হয়, এবং এগুলি প্রায় জাজমেন্টাল ফর্মে আলাপ হয় বলে আমরা কখনো মানে বিস্তারিত আলাপটা করতে পারি না বলে এই জায়গাগুলিতে অস্পষ্টতা থাকে। জামাত ইসলামীর ধরেন এই যেটা আমি বলি যে গণহত্যার মনস্তত্ত্ব থাকলে কি হয়, আপনি দেখবেন যে এখানে র্যাব সৃষ্টি করার সময় এরা পাওয়ারে ছিল। আপনি দেখবেন যে এখানে খুনের রাজনীতিটার মধ্যে এই ধারাবাহিকভাবে তারা পাওয়ারের সাথে খুনটাকে ধরেন 2 ধরনের ঘটনা ঘটছে। বামপন্থীরা কাজ করছে কিন্তু ওরা পাওয়ারের বাইরে থেকে, আর জামাত ইসলামী এটা সবসময় করছে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে। সে বাংলা বাইকেও বানাইছে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, র্যাবকে বানাইছে এবং র্যাবকে ব্যবহার করছে তখন মানে এইরকম। এইটা যদি থাকে আসলে আপনার জেনেটিক্যাল একটা ব্যাপার থাকে, তখন আপনার ডেমোক্রেটিক পলিটিক্স এটা একটা প্রবলেম তৈরি করে। এটা একটা। 2 হচ্ছে ডেমোক্রেটিক পলিটিক্স এর মধ্যে জামাত ইসলামীর এবারের যে রোল, এই রোলটা তো ভালো, কিন্তু এই রোলের পরে তারা যে রোলটা নিচ্ছে, এই যে ধরেন ঐকমত্য কমিশনের আপনারা যেটা বললেন, মঞ্জু যেটা বললো যে আমরা সবাই মিলে কতগুলি জিনিস চাইছিলাম, এখন এই 2টা জিনিসকে একাকার করে ফেললে খুব মুশকিল। ধরেন আমি যেটা বলি যে আপনার যুদ্ধের সময় তো আমরা কতগুলি নিয়ম দেখি যে রেড ক্রিসেন্ট ওইখানে মুভ করতে পারে, একজন আহত হলে তাকে আসলে হাসপাতালে নেওয়া যাবে, যদিও এগুলি এখন ট্রাম্প সব উড়াই দিচ্ছে, কিন্তু যুদ্ধের একটা নীতি থাকে। যুদ্ধের সময় বিবাদমান পক্ষগুলি কতগুলি নীতি মেনে চলে। রাজনীতিতে তো কতগুলো জায়গা থাকবে যে আসলে আমরা রাজনীতি করব, জামাতের বিরোধিতা করব বা জামাত আমার বিরোধিতা করবে, কিন্তু আমরা আসলে এই জায়গাগুলি কোন কোন লেভেলে কি ধরনের বিরোধিতা করব, বিরোধিতার পদ্ধতি কি হবে। এইবারের রাজনৈতিক চ্যালেঞ্জটা কিন্তু ছিল এই রুলস গুলিকে আসলে তৈরি করা, সংবিধানটাকে
সংস্কার করে, রাজনৈতিক আইনগুলিকে সংস্কার করে এরকম একটা জায়গা তৈরি করা যে একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস আমরা বাংলাদেশে করতে পারবো। এবং এই ডেমোক্রেটিক প্র্যাকটিসের একটা ল্যাবরেটরি টেস্ট ছিল আসলে ঐকমত্য কমিশন। যে আমরা ভিন্নমত করছি কিন্তু আমরা ওইখানে আসলে জোর জবরদস্তি করি নাই। এটা শুরু করলো হচ্ছে জামাত ইসলাম। ও ঐকমত্য কমিশনে থাকাকালীন সময় আসলে রাস্তায় চলে আসলো, চ্যালেঞ্জটা দিয়ে দিল। কিংবা ওরা এটা করলো যেটা ওই সময়ে যখন ধরেন তারা ডাকসুতে জিতলো, ঐকমত্য কমিশনে এসে তারা যে আইনটার ফর্মুলা দিল, সে আইনটা হচ্ছে এরকম যে প্রস্তাবিত আইনটা যে হবে, জাতীয় সনদ বাস্তবায়ন আইন যেটা হবে, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে এটা হচ্ছে তার শাস্তি হবে সেডিশনের শাস্তি। মানে একটা ডেমোক্রেটিক প্রসেসের জন্য আলাপ করতেছেন আপনি, তখন আপনি একটা আনডেমোক্রেটিক একটা ব্রুটাল লর কথা ভাবতেছেন, এইরকম আর কি। আমি বলি এটা মনস্তাত্ত্বিক একটা সংকট। এইটাকে আপনার সমালোচনা করতে হবে, কারণ আপনি বাংলাদেশকে একটা জায়গায় তো আনতে হবে। এখন রাজনৈতিক সমালোচনাকে আমাদের এখানে যেটা দাঁড়াইছে, রাজনৈতিক সমালোচনাটাকে একটা রাজনৈতিক বিরোধ, এবং বিরোধটা হচ্ছে তারপরে ধরেন তাকে আরেকজনকে নির্মূল করে ফেলা, এইরকমের একটা জায়গার মধ্যে দাঁড়া করানো হয়েছে। ভিন্নমত মানে হচ্ছে বিরোধিতা, বিরোধিতা মানে হচ্ছে তাকে নির্মূল করা। এই যে কালচারটা দাঁড়াইছে, আমরা ক্রমাগত এটার বাইরে আসার জন্য এক ধরনের আলোচনা করার কথা বলি। আপনি যেটাকে বলেন যে আমি বিভাজনের কথা বলছি কিনা, বা প্রকারান্তরে আমিও বিভাজন করছি কিনা, বা আমাদের দল বিভাজনের কাজটা করছে কিনা, এইটার আসলে মানদণ্ড কি? মানদণ্ড হচ্ছে আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ ৭১-কে ধারণ করবে কিনা, ২৪-কে ধারণ করবে কিনা, ৯০-কে ধারণ করবে কিনা, আপনি আসলে এখানে ধর্মীয় যে অনুভূতি এটাকে ধারণ করবে কিনা, ধর্মের প্রতি মানুষ আসলে সহনশীল শ্রদ্ধাশীল থাকবে কিনা, ভিন্ন মতের প্রতি আসলে শ্রদ্ধাশীল থাকবে কিনা, একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য চেষ্টা করবে কিনা, নাকি এটাকে ভাগ করে আমি এখন ধরেন বিএনপির পক্ষে গেলাম, তাইলে জামাতে ইসলামী যে আসলে ২৪-কে ধারণ করে ধরে, আমি বিএনপিতে গিয়ে কি ২৪-কে খর্ব করব? অথবা আমি জামাত ইসলামীতে গেলাম, গিয়ে কি আসলে বিএনপি যে ৭১-কে ধারণ করতে চায় এটাকে খর্ব করব না? কিন্তু বাংলাদেশ তো এটা চায় না। কিন্তু কায়েম ভাই আমি রাজনৈতিক দলগুলো, কিন্তু কায়েম ভাই আপনার এখানে আমি শেষ করি। জি শেষ করেন। রাজনৈতিক দলগুলো যদি জনগণকে বিভাজিত করতে চায়, তাইলে আমার রাজনৈতিক দায়িত্ব হচ্ছে আসলে এই যে বিরোধিতাটা, বিভাজনটা রাজনৈতিক দলগুলি করতেছে, এই রাজনৈতিক দলগুলি যে জনগণের ঐক্যের কথা বলে আসলে জনগণকে যে তার স্বার্থের বিপক্ষে নিয়ে যাইতেছে, এই কথাটা যদি আপনি বলা বাদ দেন, তাহলে আপনার এখানে কোনো আশাই থাকবে না ঐক্যের। না, কিন্তু সেদিক থেকে আমি কনভিন্স বিভাজনের কাজটা করতেছি না, আর আমার এতটা ক্ষমতাও নাই। আমি ধরেন আমার কথা বলি, যে মঞ্জু যেটা বললো, আরেকটা কথা বলে আমি কথাটা শেষ করি। মঞ্জু বললো না আমার নিবন্ধন না থাকায় সুবিধা হয়েছে, হ্যাঁ হয়তো হয়েছে, কিন্তু আপনি দেখেন আমরা কি করছি। বাংলাদেশে হাসিনার সরকার আমাদেরকে নিবন্ধন দেয় নাই, এবং এই সরকার যে নিবন্ধন দেয় নাই, হাইকোর্টের আদেশ থাকার পরেও আমরা এটাকে মনে করছি একটা ট্র্যাপ। আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি নিবন্ধনের ব্যাপারে সিরিয়াস হই, তাহলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং বুদ্ধিজীবীরা আমাদের যে নিবন্ধন পাওয়া উচিত এটার পক্ষে দাঁড়াবে। এবং এটার পক্ষে যদি আমি দাঁড়াই, তাইলে এখানকার নির্বাচন কমিশনের ভেতরে যারা আছে, আজকে যারা নির্বাচনটাকে পেছানোর জন্য নির্বাচন কমিশনে থেকে বাইরে উস্কানি দেয়, তখন তারা আসলে নির্বাচনটা পেছানোর কাজ করবে। আমরা আত্মহত্যা করছি দলীয় ভাবে, আমাদের দলের ৭৫ জন প্রার্থী। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক ধারা। আপনি এটা ভুল বলতে পারেন, আপনি মনে করতে পারেন যে আপনি রাজনৈতিক দল কোনোদিন করতে পারবেন না, আপনি রাজনীতি করতে পারবেন না, আপনি সফল নেতা হইতে পারবেন না, মেবি। বাট আমরা মনে করি জাতির কাছে এটা আমাদের দায়িত্ব। আমি যদি রাজনীতি করি, আমার ব্যক্তি স্বার্থের চাইতে, দলীয় স্বার্থের চাইতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতির স্বার্থে কাজ করাটাই আমি রাজনীতি মনে করি, মানুষের স্বার্থে কাজ করাটাই রাজনীতি মনে করি। ভুল বলতে পারেন আমার। আমি একটু ছোট করে আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো আসলে রাজনীতি করেন মানে যে আমাদের বাংলাদেশের যারা মানুষ আছে তাদের নিয়ে আপনি রাজনীতি করেন, তো বাংলাদেশের সাধারণ মানুষের নিয়ে বা বাংলাদেশের মানুষের নিয়ে আপনি যখন রাজনীতি করেন, তখন তো আপনাদের বাংলাদেশের মানুষকে রিড করার বা পড়ার কি চাইতেছে সেইটারও একটা আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাধারণ মানুষ অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের কথা শুনতেছেন না। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমরে হয়তো কাজে লাগাইতেছেন বিপ্লবের জন্য, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমরে হয়তো কাজে বাংলাদেশের সাধারণ মানুষ হাসনাত কাইয়ুমরে শুনতে চান না। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো যেই কথাগুলি শুনতে চান সেই কথাগুলি শোনার লোক মানে বলার লোক কিন্তু আছে রাজনীতিতে। মঞ্জু ভাইয়ের কথা হয়তো এখন শুনবেন, মঞ্জু ভাই এখন ঠিক জায়গায় আসছেন, এখন জামায়াতে ইসলামী বা বিএনপির কথা হয়তো শুনবেন, এতদিন মঞ্জু ভাইয়ের কথাও কিন্তু শুনেন নাই। তো এই যে না শুনতে, এইটা কি আসলে ঠিক হইতেছে কাইয়ুম ভাই? মানে আপনি হয় আপনার পলিটিরে
এডুকেট করবেন অথবা তার ভাষায় আপনি তার কথা বলবেন। আপনি একটা আলাদা একটা জায়গা নিতেছেন কিনা কারণ ভাই? না না না, আপনি আমাকে একটা ছোট মানুষকে অনেক বড় করে দেখতেছেন। আমার কি ক্ষমতা আছে? আমি যখন আসলে 2013 সালে সংবিধানের সংস্কারের কথাটা তুলি, তখন তো আমার বন্ধু আমাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে যে এই বাংলাদেশে হাইকোর্টের অ্যাডভোকেটরা সংবিধানটা ঠিক মতো তোর কথা অনুযায়ী বোঝে না, তো তুই বাংলাদেশে পলিটিক্সটা করবি হচ্ছে সংবিধানের ভিত্তিতে। আমি দেখছি কি, আমি এই জায়গায় আশাবাদী যে আমি 12 বছর 13 বছর ধরে একটা ছোট্ট গ্রুপ কি গণতান্ত্রিক সংবিধান আন্দোলন করে, তারপরে রাষ্ট্র চিন্তা করে, তারপরে জনগণের চাপে বাধ্য হয়ে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করে রাষ্ট্র সংস্কার আন্দোলন করে মঞ্জুদেরকে আমরা পাইছি না সাথে, অন্যদেরকে পাইছি না, তারা তো সংস্কারের কথাটা নিচ্ছে। তার মানে আমি এটা বিশ্বাস করি যে আমার 12 বছর লাগছিল এটা করতে। আমি এটা বিশ্বাস করি যে মঞ্জুরা ওরা তো করার পরে 2 দিনের মধ্যে ওর উপলব্ধি হচ্ছে যে এটা আসলে ঠিক করে নাই, এবং আমি বিশ্বাস করি 2 বছরের মধ্যে বাংলাদেশের মানুষ, আমি যে জায়গাটায় দাঁড়াইছি, এই রাজনৈতিক দলগুলির অনেকে এই জায়গাটায় দাঁড়াইতে হবে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, মঞ্জু ভাই অনেক কিছু বলার জন্য জি 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 জি। পিপলের সাথে এখনো পর্যন্ত রাজনীতির সেতু বন্ধটা হয় রাজনৈতিক দলগুলি দিয়ে। আমাদের দেশে আমরা রাজনীতি, আমি আমার সীমাবদ্ধতাটা আমি আপনাকে বলি, আমরা যখন হাসিনা আমলে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, তখন আমাদের একটা প্রকল্পের একটা অংশ ছিল যে আমরা রাজনীতি সংস্কারের কথা বলবো, রাজনৈতিক দল সংস্কারের কথা বলবো। তো আমরা হিসাব করে দেখছি হাসিনা আমলে যদি আমি রাজনৈতিক দল সংস্কারের কথা বলি, রাজনীতির সংস্কারের কথা বলি, তাহলে এটা আমাকে মানুষ মনে করবে, আমাদেরকে এইভাবে পড়বে যে আমরা হাসিনার দালাল হিসাবে রাজনৈতিক দলগুলি সমালোচনা করতেছি। আমাদের কাণ্ডজ্ঞান দিয়ে মনে হয়েছিল হাসিনার বিরোধিতা করতে যায় বিএনপির বিরোধিতা করা অন্য রাজনৈতিক দলগুলির বিরোধিতা করার সময়টা না। আমি এখন আমাদের যদি আসলে আমাদের রাজনীতিটা এখন যদি ধরেন এই নির্বাচনের পরে আমরা বাংলাদেশে যদি রাজনীতিটা করতে পারি, তাহলে দেখবেন যে আমি অর্থনৈতিক সংস্কারের উপরে ফোকাস করতে পারি নাই, রাজনীতির সংস্কারের উপরে ফোকাস করতে পারি নাই, আমরা কেবল সংবিধান এবং আইনের উপরে ফোকাস করছিলাম। এই 3টা জিনিস মিলে যদি বাংলাদেশের রাজনীতিটা আমরা দাঁড় করাইতে পারি, যেটা নিয়ে মঞ্জুদের সাথে আমরা অনেক আকাঙ্ক্ষার কথা বলছি, উচ্চাশার কথা বলছি, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা নিতে চায়। এখন আপনাকে যদি আমি বলি উদাহরণ হিসেবে, অন্যভাবে নিয়েন না, এই ঠিকানায় মহিউদ্দিন আমাকে কয়দিন ডাকছেন বলেন তো? আমি কয়জন মানুষের কাছে পরিচিত? আমি তো মিডিয়ায় যেতে পারি না, আমাকে তো পত্রিকা জায়গা দেয় না, আমাকে তো রাজনৈতিক দলগুলি আলাপ করার সময় প্রাসঙ্গিক মনে করে। কারণ আমরা হচ্ছে যে খুব বেশি পপুলিস্ট, আমি কিভাবে খুব বেশি পিপলের কাছে যাই না। রাইট খুব বেশি পপুলিস্ট। কিন্তু আমি একটা প্রশ্ন করে রাখি, কারণ আপনি যেগুলিকে সংস্কার বলতেছেন, যেগুলি আমাদেরকে খুব নাড়া দিতেছে, এগুলি দিয়ে আসলে সাধারণ মানুষের অনেক চিন্তা আছে কিনা, প্রশ্নটাকে আমি অন্যভাবেও করি যে আপনি যেগুলিকে সংস্কার বলতেছেন বা যেগুলিকে আপনি আসলে অনেক বেশি জোর দিচ্ছেন, আপনি জোর দিচ্ছেন, আমার স্যার আলী রিয়াজ স্যার জোর দিচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে কি আমরা কি এই বই খাতা দিয়ে কোনোদিন আমাদের লোকজনকে কন্ট্রোল করতে পারছি? শেখ হাসিনা কি কোনোদিন তার সংবিধান দেখা একটা রাষ্ট্র পরিচালনা করছে? শেখ হাসিনার মতো মুক্তিযুদ্ধের 4 মূল নীতি কেউ এত বেশি ভায়োলেট করছে? এখানে গণতন্ত্র ছিল, সমাজতন্ত্র ছিল, ধর্মনিরপেক্ষতা ছিল, জাতীয়তাবাদ ছিল, কিছু ছিল। তাহলে এইটা চেঞ্জ করে কি হবে? আমি তো এইটা বুঝি না। মানে সংস্কারটা যদি আমাদের কাছে না হয়, এটা চেঞ্জ করে কি হবে? এই যে খাতা বই চেঞ্জ করার ব্যাপারে আপনারা এত চিন্তা ভাবনা করলেন, মানে আমি কিন্তু বুঝি না। আপনি আমার একটু বললেন, জি, আপনি যখন এগুলি চেঞ্জ করার কথা বলেন না, সংস্কারটা আপনি তো লিখে ফেললে, আলী রিয়াজ ভাইরে যেরকম এক্সপার্ট দিয়ে লিখে ফেলতেছি, এভাবে তো হয় না। এইটা আমি যখন সংস্কারের কথা বলি, আইনটার কথা বলি, আমি যখন অর্থনীতিটার কথা বলি, তখন তো আমি রাজনীতিটাই করি, মানুষের মাধ্যমে এটা পরিবর্তন করার কথা বলি। রাজনীতিবিদরা একটা বেগ টার্মের ভেতর দিয়ে যায়, স্পেসিফিক তার দায়িত্বটা কোথায়, সংকটটা কোথায়, এটা স্পেসিফিক করে না। আমরা শুধু সংস্কারের ভেতর দিয়ে স্পেসিফিক করার কথা বলছি। রাজনীতিবিদরা বলবে যে গণতান্ত্রিক সংস্কৃতি লাগবে, গণতান্ত্রিক সংস্কৃতি এখানে কোথায় আটকা পড়ে, এই কথাটা বলেন, এইটুকু। আপনি যেটা বলছেন, আমি তো মনে করি না যে একটা ভালো বই লিখলে সংবিধান যদি আমাকে এখন বলেন, আমি কিন্তু কায়ুম ভাই দেখি যে আমরা যারা জনগণ তারা প্র্যাকটিসটা ফলো করি, যে কোনটা, যেমন আমরা দেখতাম যে আমরা প্র্যাকটিসটা ফলো করি, শেখ হাসিনার আমলে আমরা কোর্ট দেখতাম যে মানে ছোট হইতে হইতে একরকম হয়েছে, এখন বিএনপির আমল বা জামায়াতের আমল আসবে, কোর্টের চেহারা এখন চেঞ্জ হবে, কারণ আমরা ফলো করি।
আমরা যদি দেখতাম যারা আমাদেরকে সংস্কার কমিশন বা সংস্কার করতে বলতেছে তারা নিজেদের গ্রামীণ নামের 35টা প্রতিষ্ঠান করতেছে না, তারা ওই যে ইয়ার জন্য একটা ইয়া বাইর করতেছে না, নিজের কর নিজে মকুফ করতেছে না। তাহলে আমরা কি এগুলি কি সংস্কার, কি বই খাতা, কি জুলাই সনদ? আমরা যদি দেখতাম যে আমরা তো প্র্যাকটিসটা দেখি না। যে মঞ্জু ভাইয়ের কাছে একটু জানবো যে আমরা তো মঞ্জু ভাই আপনারে প্রশ্ন যা কিছু করার সেটা হাসনাত কায়ুম ভাই করছে, আপনি এটা নিছেন। আমার প্রশ্নটা আমি করি, জামায়াতে ইসলামের কথা বলি যে আজকে আমি তাদের নির্বাচনী ইশতেহার দেখলাম যেখানে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কর্মসংস্থান নিয়ে অনেক ভালো ভালো প্রস্তাব আছে, আমি মাসছে। কিন্তু শাসন ব্যবস্থা নিয়ে তাদের দীর্ঘদিনের যে স্লোগান আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই, এইটা নিয়ে তাদের কাছে স্পষ্ট কিছু নাই। শরিয়া নিয়ে জামায়াত তার অবস্থানও স্পষ্ট করে নাই। এখন আমরা কিন্তু দেখছি যে আমি গত অনুষ্ঠানে ওইটা বলছিলাম, বইলা অনেকগুলি মানে প্রশংসা পাই নাই, কিন্তু বলছিলাম যে আমরা কিন্তু দেখছি শুধু বিএনপির জোটে থাইকা 2001 সালে নির্বাচিত হইয়া 2001 অক্টোবরে সরকার ক্ষমতা আসছে, 2 ফেব্রুয়ারিতে কিন্তু তারা বলছে কোর্ট থেকে ফতোয়া হবে না। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলছেন কোর্ট থেকে ফতোয়া হবে না, বা ফতোয়া কি হবে সেটা কোর্টে নির্ধারিত হবে না, ফতোয়া দিয়া কোর্ট চলবে বাংলাদেশে। এখন আমি একটু আপনাদের এই ইশতেহারটা একটু জানতে চাই যে এটা স্পষ্ট করে না জামায়াতে ইসলামী, বা আপনি এটা কিভাবে দেখেন? এখন যদি জামাত সত্যি ক্ষমতায় আসে তাহলে এটা কিরকম হবো, আপনারা কিভাবে এটা দেশটা চালাবেন? আপনি এটা বলার আগে আমি একটু আজকের আলোচনাটা আমার কাছে খুবই শিক্ষামূলক মনে হচ্ছে নানা কারণে। কারণ আমরা প্রচলিত টক শোর মধ্যে যে পক্ষ বিপক্ষ, আমাদের দর্শকরা খুব বেশি আনন্দ পাইতেছেন না, তারা বলতেছেন যে মানে আলোচনাটা, কিন্তু আমার কাছে খুবই লাগছে আপনাদের যদি সময় থাকে এবং ইন্টারনেট যদি একটু পারমিট করে আমি একটু সময়টা একটু বাড়াইতেও চাই, যে কারণ আমার কথা শুনতে খুব ভালো লাগতেছে, এই জন্য দর্শকদের মতামত একটু বলি। হাসনাত কায়ুম ভাই মাথা নিচু করছে, মানে হ্যাঁ সূচক মাথা নিচু আর কি। মঞ্জু ভাই বলবেন। মঞ্জু ভাই, আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম 24 যোদ্ধারা মুক্তিযোদ্ধা, বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ হবে বলছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, এই প্রস্তাব সমর্থন করেন কিনা? শতকরা 44% দর্শক এটা সমর্থন করেছেন, না বলেছেন শতকরা 56% দর্শক, 37,000 দর্শক ভোট দিয়েছেন। মঞ্জু ভাই, আপনি যদি একটু বলেন যে ইশতেহার আপনাদের আলাদা ইশতেহার আছে কিনা? ভোটের বক্স যদি নিয়ন্ত্রণ হয় তাহলে ভোট ব্যাংক শুধু কাগজের হিসাব নয়, আর জনগণ তখন হয়ে যায় একটি নির্দিষ্টতার মাত্রা। ব্যাংকিং ভোট নিয়ন্ত্রণ করছে নাকি ভোটের বক্স নিয়ন্ত্রণ? জামাতকে আমরা দেখতে পাচ্ছি তারা অনেক প্রোগ্রেসিভ আইডিয়া নিচ্ছে, যেটা আগে তারা সেভাবে নেয় নাই। এখন দেখা যায় আজকে আপনি দেখবেন তাদের যে অনুষ্ঠান সেখানে অনেক ফিমেল পার্টিসিপেশন ছিল এবং ফিমেলরা স্টেজে এসে তারা বিভিন্ন প্রেজেন্টেশনও দিয়েছেন। এটা কিন্তু একটা নতুন ইনোভেশন বা নতুন সংযুক্তি জামাতের পলিটিক্সে। তো আমি যেহেতু সবসময় বলে থাকি যে আমি রাজনীতিটাকে একটা ঐক্যের জায়গা থেকে দেখতে চাই, কারণ বিভেদ আমাদের তো আলাদা আলাদা দর্শন বা কর্মসূচি আছে বলে তো আমরা আলাদা আলাদা দল, কিন্তু এটার মধ্যে বিভেদ তৈরি না করে কিভাবে আমরা মানে কমন ইন্টারেস্টে একসাথে কাজ করতে পারি। আমি জামাতকে যেভাবে দেখি যে তারা শরিয়া আইনের উপরে আগে যেভাবে জোর দিত, এখন সেভাবে না দিয়ে তারা এক ধরনের কিছু ভোকাবুলারি ইউজ করছে, যেমন তারা কল্যাণ রাষ্ট্রের কথা বলছে, ইনসাফের কথা বলছে, তারা ন্যায় বিচার এগুলোর কথা বলছে। সো আমি এটাকে পজিটিভলি দেখতে চাই, ইতিবাচকভাবে দেখতে চাই। তাদের এই শিফটিংটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই, কারণ আমি মনে করি যে পলিটিক্স অলওয়েজ শুড বি দি ইনক্লুসিভ ফর্ম। পলিটিক্সে এক্সক্লুসিভ থাকা যায় না। মঞ্জু ভাই, আমি একটা ছোট্ট প্রশ্ন করবো। মঞ্জু ভাই, আমি একটা ছোট্ট প্রশ্ন করবো, এইটাও যদি একটু পরিষ্কার করেন যে আপনি বললেন প্রত্যেক দল আলাদা আলাদা ইশতেহার দিবে কিন্তু এক বাক্সে ভোট দিবে, এটা কি প্র্যাকটিক্যাল ধারণা? তাহলে আপনি এখন জামাত ইসলামের যেটা যেটা পছন্দ হয় না আপনি একটা আলাদা ইশতেহার দিলেন, কিন্তু একসাথে আবার জামাত ইসলামে আপনাকে ভোট দিতে বললো, এটা কি একটা ভালো কথা হইলো? আলাদা আলাদা ইশতেহার আমাদের এক বাক্সে ভোট দিতে বললে ইশতেহারে আসলে কি থাকছে? ইশতেহারে থাকছে তো অ্যাকচুয়ালি তাদের হেলথ পলিসি, তাদের ট্রান্সপোর্টেশন পলিসি, তাদের এডুকেশন পলিসি নিয়ে কিছু কথা থাকছে, কিন্তু কিছু জায়গায় তো আমাদের কমন একটা মানে একটা পথ চলার জায়গায় একটা কমন ইন্টারেস্ট আছে। যেমন আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করব এবং আমরা গণভোটে হ্যাঁ ভোট দেব। তো জুলাই সনদে কি আছে? জুলাই সনদে দেখেন প্রধানমন্ত্রী
10 বছরের বেশি কন্টিনিউয়াসলি থাকতে পারবেন না, বা 2 টার্মে হোক, যেভাবে হোক। তারপরে আমরা বলেছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। আমরা বলছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের জামাতের নীতি কার্যক্রমের সাথে তো আমার দলের নীতি কার্যক্রমের পার্থক্য আছে। তাহলে আপনি যদি বলেন যে আপনি আগে ওই দল করেছেন বলে আপনি বি টিম, আবার আপনি তাহলে কাইম ভাই তো আগে এক দল করেছে, তাহলে কি ওনাকে সে বি টিম বলবেন? আপনি বাংলাদেশে বড় বড় বিখ্যাত লোকেরা অনেকে আগে একটা দল করেছে। জিয়াউর রহমান তো বাকশালের সদস্য হয়েছিলেন, অন্যায়? তো সেই জন্য আমি যেটা বলছি যে এই জায়গাগুলো আমরা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে, আমাদের কাইম ভাই যেটা বলছেন যে কথাটা আসছিল যে সংবিধান বদলাই ফেললে কি রাষ্ট্র বদলে যাবে, আমরা কিন্তু কাইম ভাইয়ের সাথে এটা নিয়ে দীর্ঘ বিতর্ক করেছি যে কাইম ভাই আপনারা যে সংবিধানটা বদল করতে চাচ্ছেন, ভাই সংবিধান বদলাইলো, সবকিছু হইলো, কিন্তু যদি আমাদের নিজস্ব সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি যদি বদলে না যায়, তাহলে এই রাষ্ট্রটা বদলাবে কেমন? আপনি দেখেন বিএনপি কিন্তু পরপর 2 বার বা 10 বছরের জন্য প্রধানমন্ত্রী ক্ষমতা থাকবে না এটার জন্য রাজি হয়েছে, কিন্তু বিএনপি চেয়ারপারসন বা বিএনপি চেয়ারম্যান যে পরপর 2 বার হতে পারবে না, 2 বারের বেশি হতে পারবে না, বা 10 বছর বেশি, সেটা কি করেছে? সেটা তো করে নাই। সুতরাং রাজনৈতিক দলগুলোকে সংস্কার করতে হবে। সেটা তো আরো অনেক বড় আলোচনা। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো মানে দলের নেতৃত্ব কিভাবে চাইবে সেটা নিয়ে আসলে অনেক কথা বলতে পারে। আমি একটু মঞ্জু ভাই আপনাকে ধন্যবাদ দিই। আমি একটু হাসান কাইমের কাছে একটু যেতে চাই। অরিন্দম ওহি উনার মন্তব্য এরকম, খালেদ মহিউদ্দিন এত ডিফেন্সিভ কেন? তার কি মনের ভিতর কোনো গিল্টি ফিলিং আছে? আগের সময় নিয়ে মজাই লাগে তার উতলা হওয়া। ভাই আমি আপনাদের পরিষ্কার বলি, আমি সাংবাদিকতা করি এখন 28 বছর। আমার 28 বছরে কোনো কর্মকাণ্ড নেই আমার কোনো গিল্ট ফিলিং নাই। এগুলির প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট আছে, প্রত্যেকটার হচ্ছে আপনি খবরের কাগজে এগুলি দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে আমার অবস্থান আসলে কি ছিল। এগুলি মানে আমি আসলে বেছে বেছে যারা আমি এঙ্গেজ হই, যারা আমার নিন্দামন্দ করেন তাদের সঙ্গে, বাট দ্যাটস মাই পয়েন্ট আর কি। হাসান কাইম, আমি আজকে আমরা বিএনপির শীর্ষ নেতা মানে দ্বিতীয় শীর্ষ নেতা আমরা যাকে বলি, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি সরাসরি কোট করি, তিনি বলতেছেন এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেটদের হাতে থাকবে। আমি আসলে এগুলি মানে বুঝি না, এসব সংজ্ঞায়নের। লিবারেল ডেমোক্রেট কারা এই দেশে আমি চিনি না তাদেরকে। নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে। উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকজনেরও অর্থ আমি বুঝি না আসলে। মানে আপনি কি এটা বুঝেন কিনা, আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা যে এই নির্বাচনে নির্ধারিত হবে এই দেশ লিবারেল ডেমোক্রেটদের হাতে থাকবে, নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে? হাসান কাইম ভাই, আপনি যদি আমাদেরকে একটু বুঝতে সাহায্য করতেন। প্রথমত ধরেন এই যে আমাদের এখানে যে শব্দগুলি, যা টার্মিনোলজিগুলি যেভাবে ব্যবহার হয়, এটা ধরেন একেবারেই অ্যাকুরেট হয় না। আমাদের এখানে এটার কোনো জায়গা নাই। তো আমি যেটা বুঝি যে আমাদের দেশের মানুষ তাহলে বুঝে কিভাবে আমাদের লোকদেরকে। আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে আসলে আমাদের ব্যবহার, আমাদের প্র্যাকটিস দেখে আমাদেরকে আসলে মানুষেরা চিহ্নিত করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদেরকে লিবারেল ডেমোক্রেট বলতে চেয়েছেন যে তারা আসলে উদার গণতান্ত্রিক একটা সংগঠন। তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আর ওনাদের বিপরীতে জামাতে ইসলামী কিংবা ওই জোট যদি ক্ষমতায় যায় তাহলে উগ্র ডানপন্থী বা কি বলছে ভুলে গেলাম, যে উগ্র একটা শক্তির কাছে যাবে। এটার মধ্যে সত্যের অংশ আছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এই সত্যের অংশটাই হচ্ছে সমস্যা। পূর্ণ সত্য অথবা পূর্ণ মিথ্যার একটা সুযোগ, মানে এটাকে আপনি আসলে করতে পারেন আর কি, আলাদা করতে পারেন। কিন্তু যখন সত্যের সাথে আংশিক মিথ্যা থাকে কিংবা মিথ্যার সাথে আংশিক সত্য থাকে, তখন আসলে মানুষ বিভ্রান্ত হয়। আমাদের এখানে এরা কেউ এই 2টা দল কিংবা আসলে আজকে আমার জন্য হয়তো এটা খুব কড়া কথা হবে যে আমাদের যে সমস্ত রাজনৈতিক বন্ধুরা এই সমস্ত দলের সাথে যুক্ত হয়েছে, তারা কেউ আসলে প্রকৃত অর্থে এই দেশের জনগণের স্বার্থে তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করতে পারে নাই। তারা আসলে তাদের নিজেদের স্বার্থকে যেভাবে আসলে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছে, তার জন্য তারা ভাষা ঠিক করে, তার জন্য তারা কৌশল ঠিক করে এবং তাদের স্বার্থটাকে জনগণের স্বার্থ হিসেবে বিভিন্ন নামে তারা চালায়। আমাদের দুর্ভাগ্য যে এত রক্তপাতের পরে, এত সব ঘটনার পরে যাদের আসলে অনেক বেশি সাহসী হওয়ার কথা ছিল, সে এনসিপি তার সাহস রাখতে পারে নাই। আমাদের মঞ্জুরা ধরেন জামাত ইসলামের বিরুদ্ধে 5 বছর ধরে আসলে একটা
গণতান্ত্রিক রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করছে, তার ভেতর দিয়ে যা অর্জন করছিল সেগুলি নিয়ে আসলে এখন মানুষ প্রশ্ন করা শুরু করছে। এইগুলি আসলে মঞ্জুর কি ক্ষতি হলো আমি এইভাবে দেখি না, বা আমাদের রাজনৈতিক নেতাদের কি ক্ষতি হলো আমি এইভাবে দেখি না। আমি দেখি যে বাংলাদেশের মানুষের, এই 18 কোটি মানুষের কিন্তু তার মুক্তির জন্য আসলে যে পথটা এখানে আসলে স্পষ্ট হওয়া দরকার। কিন্তু আসিফ ভাই, এইটাও তো আসলে সত্যি কথা, এইটাও তো আসলে সত্যি কথা যে মঞ্জু ভাইরা যখন এককভাবে দল করতেছে, আমরাই বা কতটা, আপনি আপনার কথাও বললেন যে আসলেই আমরা কতটা, আমরা তো তেলা মাথায় তেল দিতেই পছন্দ করি। এটাই আমাদের কালচার, এটা আছে, আমি তো এটা অস্বীকার করি না। কিন্তু আমি যখন রাজনীতি করতে আসছি, আপনি তো রাজনীতি করতে আসছেন না, আপনি একটা সাংবাদিকতার জায়গায় নিচ্ছেন। আমি যখন রাজনীতি করতে আসছি এরকম একটা দেশে, আমি তো আসলে এটা ধরেই নিচ্ছি যে আমাকে তো আসলে একটা কঠিনকে ভালোবেসেই তো আমি এখানে আসছি। আমি যদি আশা করি যে বিএনপির মতো আসলে একটা সুবিধাজনক, এবং বিএনপিও তো ধরেন গত 17 বছর সুবিধাজনক অবস্থায় ছিল না, আমি যদি আশা করি বিএনপির তো একটা সুবিধাজনক জায়গায় আমি থাকবো, এবং তারপরে আমি এই দেশের মানুষের স্বার্থ রক্ষা করব, এবং এটা হয়ে যাবে, মানুষ এতটাই শিক্ষিত হয়েছে, মানুষ এতটাই সভ্য হয়েছে, তাইলে আমার তো রাজনীতি করার প্রয়োজন ছিল না আসলে। আমি তো স্যাটিসফাইড থাকতাম ওই সোসাইটি নিয়ে। আমি ওই সোসাইটিতে আসলে নাটক লিখতাম, আমি ওই সোসাইটিতে হয়তো গান লিখতাম, আমি হয়তো বাচ্চাদের সাথে আসলে নিরাপদ জীবন যাপন করার জন্য সময় কাটাতো। আমি তো এটা নিতে বাধ্য তখন আমি দেখছি যে আসলে আমার দেশের মানুষের আসলে নিরাপত্তা নাই। 18 কোটি মানুষের নিরাপত্তা নাই যে দেশে, সেই দেশে তো আমি মনে করছি আমার নিরাপত্তাকে বিঘ্নিত করে হলো সেটাকে আসলে রক্ষা করার পথ তৈরি করতে হবে। ওকে, কাইম আপনাকে ধন্যবাদ। আমি মানে মেঘে মেঘে অনেকখানি বেলা পার হয়ে গেছে, আমি শেষ প্রশ্নটা করি মঞ্জু ভাইকে, কাইম ভাইয়ের জন্য আমার অন্য প্রশ্ন। মঞ্জু ভাই, গতকাল চট্টগ্রামে মানে জঙ্গল সেলিমপুরে অভিযানে গিয়ে হামলায় র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। জাতীয় নির্বাচনের তফসিলের পরে ভোটও ঘনিয়ে আসছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে কতটা আছে আসলে? কারণ আমরা জানি যে হয়তো শেষ পর্যন্ত যেগুলি বড় শহর বা কেন্দ্রের কাছাকাছি জায়গায় হয়তো কিছু না হলেও সাধারণ মানুষ বাংলাদেশে যারা একটু দূরে দূরে থাকেন, বড় শহর থেকে একটু দূরে থাকেন, তারা কিন্তু একটু আশঙ্কা করতেছেন। মঞ্জু ভাই কি মনে করেন, এটা আসলে নিরাপত্তা পরিস্থিতি কতটা? না, এটা নিরাপত্তা পরিস্থিতি খুবই ভঙ্গুর, খুবই দুর্বল। কারণ আপনি যে বিভিন্ন ঘটনা দিয়ে তো আপনাকে বুঝতে হবে। আপনি কালকে যে ঘটনাটা বলেছেন সেটা তো একটা স্পষ্ট প্রমাণ যে অস্ত্র উদ্ধার কিন্তু তেমন কিছুই হচ্ছে না এখন পর্যন্ত। বড় ধরনের কোনো অস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু আমাদের কাছে নাই। বরং আমরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি আবারও বলি, ওসমান হাদি হত্যাকাণ্ডের যেই ফেলিউর, সরকার কিন্তু এখনো সেই ফেলিউরের চাপটা বহন করে চলছে। দেখেন, এখনো মানে আমি আশঙ্কা করি যে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে যে থ্রেটটা সরকারের উপর এসেছে, যে তারা একজন প্রার্থীর মৃত্যুকে ঠেকাতে পারে নাই, হত্যাকাণ্ডকে ঠেকাতে পারে নাই, এরপর তার খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই, খুনিরা নির্বিঘ্নে রাষ্ট্র থেকে পালিয়ে গেছে, এখন পর্যন্ত সরকারের গোয়েন্দা বিভাগ আমাদেরকে জানাতে পারছে না যে খুনিরা কোথায় অবস্থান করছে এবং খুনের মোটিভটা কি ছিল, কারা এখানে ফান্ডিং করেছে, এটার মানে মূল লক্ষ্যটা কি ছিল। ওসমান হাদিকে হত্যা করে কি এখানে নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল, নাকি আমাদের যে প্রতিবাদী কণ্ঠ সেগুলোকে বন্ধ করে দিতে চেয়েছিল, নাকি মানে এটার সাথে কোনো শুধু কি জাতীয় শক্তি না আন্তর্জাতিক শক্তি সংযুক্ত আছে? আমি জনাব শহীদ ওসমান হাদির ব্যাপারে আমি একটা দেখি যে উনি কিন্তু আসলে সমালোচনা আপনাদেরও করেছেন, মানে জামায়াতে ইসলামী, এনসিপি, বিএনপি, এই জুলাই যোদ্ধা নামের যারা শার্ট গায়ে দিতে পারতেন না, আজকে অনেক দামি কাপড় গায়ে দিচ্ছে, মানে উনি কিন্তু স্পেসিফিক অনেকগুলি বিষয়ে অনেক সমালোচনা করেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যখন দেখি যে এমনকি এই শহীদ ওসমান হাদির মৃত্যুটাকেও আসলে ক্যাশ করার চেষ্টা করা হচ্ছে, সেইটাও কিন্তু আমার কাছে খুব একটা মানে খুবই অরুচিকর এবং খুব অনুচিত কাজ মনে হয়। না, আপনি শুনেন, আমার কথা হচ্ছে কাউকে আপনি ক্যাশ করতেও দিবেন কেন? আর সরকারের কাজ কি? সরকারের কাজ তো হচ্ছে যে এটার একটা সুষ্ঠু, আজকে ক্যাশ করার প্রশ্ন আসতেছে কেন? আপনি যদি আজকে ধরতে পারতেন, আজকে যদি বিচারের আওতায় আনতে পারতেন, আজকে যদি আপনি তাহলে আপনি দেখেন খুনিরা তো এইভাবেই প্রশ্রয় পায়। ওসমান হাদি হত্যার কোনো কিছুই হলো না, তাহলে কালকে তো আরেকটা ঘটনা ঘটবে, পরশুদিন আরেকটা ঘটনা, এবং ঘটছে তো, আপনার ঘটছে তো সেই ঘটনা। কথা হচ্ছে
যেখানে আপনি ঘোষণা করছেন যে ইলেকশন শুরু হয়েছে 3 স্তরের নিরাপত্তা, সেখানে নিরাপত্তার কোনো বালাই নাই। এখনো আমি আশঙ্কা করি নির্বাচনের যখন প্রচার প্রচারণা শুরু হবে পরশুদিন থেকে বিভিন্ন ভাবে কিন্তু নানা ধরনের সন্ত্রাসবাদী ঘটনা ঘটবে। আপনাকে তো আমি উল্লেখ করেছি আমাদের দলের সেক্রেটারি ফুয়াদকে যখন তার একটা বক্তব্যের জন্য সেখানে বিএনপির লোকেরা নানাভাবে ঘেরাও করেছে, আপনি কি দেখেছেন সেখানে কারোর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে বা কাউকে গ্রেফতার করতে পেরেছে? কাউকে করা হয় নাই। তো এই যে বিষয়গুলো প্রতিনিয়তই ঘটছে, এখানে অত্যন্ত পরিষ্কার যে আইন শৃঙ্খলা রক্ষা, অস্ত্র উদ্ধার, আসামিদেরকে গ্রেফতার, নানা জায়গায় আমরা নানা ধরনের দুর্বলতা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি, আজকেও দেখলাম চিফ অ্যাডভাইজার 3টা দলের নেতাদেরকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই দলগুলোর মধ্যে বিভেদ কমানো এবং নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা। নির্বাচন খুব উৎসব মুখর পরিবেশে করার জন্য যেই প্রচেষ্টা, তার চাইতেও বেশি দরকার হচ্ছে নির্বাচন যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদে হয় এবং মানুষ যাতে তাদের ভোটটা দিতে পারে এবং কেউ যাতে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে না পারে, এরকম একটা নির্বাচন ব্যবস্থা করা একান্ত দরকার। আমি একটু হাসান কাইম ভাই আপনার কাছে এই প্রশ্নটার একটু লেজ হিসেবে বলি যে আমি মঞ্জু ভাইয়ের সাথে একদম একমত যে কোনো একটা দুর্ঘটনা একদম প্রকাশ্য দিবালোকের মধ্যে ঘটছে, কিন্তু এটা দুর্ঘটনা না, একটা হত্যাকাণ্ড, হত্যা চেষ্টা প্রকাশ্য দিবালোকে ঘটছে। বাংলাদেশের প্রতি 500 মিটারের মধ্যে আমরা শুনছি যে পুলিশের সিসি ক্যামেরা আছে, অন্যান্য সিসি ক্যামেরাও আছে। সেই সিসি ক্যামেরাতে আমরা দেখতেও পাইছি যে এটা কি হয়েছে। তারপরে তার পলায়ে যাওয়া, এখন পর্যন্ত মোটিভ আবিষ্কার করা না পারা, এক এক সময় এক এক রকম একটা বয়ান আসা, আর এইটাকে কাভার আপ করার জন্য সরকার হচ্ছে হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ করা। মানে এগুলি আসলে মানে আপনি নিরাপত্তার জায়গাটা থেকে আপনি নিশ্চিত করতে পারলেন না, আপনি কম্পেনসেট করতে যাচ্ছেন। মানে এইটা কিরকম আসলে যদি বলতেন একটু ভাই। এটা দুর্ভাগ্যজনক এবং এগুলি আমি বারবার যেটা বলি যে আবারও ধরেন এই প্রশ্নটাই আসে যে এই কাজগুলি আমরা এর আগে দেখছি। এই কাজগুলি আসলে একটা দলীয় সরকার অনেক সময় আমরা দেখছি যে পরিকল্পিতভাবে এই কাজগুলি করছে। এখন এই সরকারকে আমরা আসলে এই সমস্ত পরিকল্পনার অংশ ভাবতে চাই না, কিন্তু আমাদের যেহেতু অভিজ্ঞতাটা এরকম এবং এগুলি যখন মিলে যায় তখন আসলে এগুলিকে এইরকম আগের সরকারগুলির মতো মনে হয়। এবং যখন এটা মনে হয় তখন নিজেদেরকে খুব প্রতারিত, হতাশ এবং দুর্ভাগা মনে হয়। আমরা বাংলাদেশটাকে আসলে রক্ষা করতে পারছি না। বাংলাদেশের জন্য যেই পথে যাত্রা করার কথা, রক্ষা করা তো দূরের কথা, যে পথটায় যাত্রা করার কথা, যাদেরকে সেই যাত্রায় আসলে আমরা পাবো বলে মনে করছি সাথে, তাদেরকে সেই পথে পাচ্ছি না, আমরা যাত্রাটা করতে পারছি না। এবং আমরা খুবই ভয়ের মধ্যে দিয়ে আসলে সামনে এগোচ্ছি যে আমাদের জন্য আরো বড় কোনো বিপর্যয়কর জিনিস অপেক্ষা করছে কিনা। এবং এই নির্বাচন এই জন্যই আমি মনে করি যে একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হওয়া দরকার, যাতে আসলে এই ক্রাইসিসটা প্রলং না করে, এটা প্রলম্বিত না হয়, আমরা যেন এখান থেকে বেরোনোর পথটার দিকে আবার মুখ করতে পারি। কিন্তু এখন আমাদেরকে আগে একেবারেই একটা ধরেন তুচ্ছ অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে এই নিরাপত্তাহীনতা এমনকি আগের সরকারের মধ্যে এইভাবে ছিল না, আরেকভাবে ছিল। ওকে, তখন আসলে প্রতিবাদীদের জন্য ছিল, এখন ধরেন সাধারণ মানুষের এই যে ধরেন সলিমপুরের ঘটনা, এগুলি অন্যদের মধ্যে একটা ভীতি এবং ভয়ের অবস্থা তৈরি করছে। এবং আমাদের সাধারণ লোকদেরকে, আমি ধরেন একটা এলাকায় নির্বাচন করতেছি, আমি একটা স্বতন্ত্র প্রার্থী, আমি কি বলবো, এটা বলতে ইচ্ছেও করে না যে আমার একটা এলাকায় আমার কিছু লোকজন আছে, তারা আমাকে সমর্থন করে কাজ করে, আমার কর্মীদেরকে গিয়ে ঘরের ভেতরে তছনছ করা হচ্ছে। অভিযোগ কি আমি জিজ্ঞেস করার পরে বলছে যে আমার এই কর্মীর সাথে নাকি একজন ওয়ারেন্টের আসামি কে দেখা গেছে এবং সেই ওয়ারেন্টের আসামি নাকি তার বাড়িতে আছে। ঠিক আছে, বুঝতেও পারে, কিন্তু ঘরদর তছনছ করা কিংবা আরেক জায়গায় যাওয়া, এগুলি হচ্ছে একদিকে। আরেকদিকে প্রকৃত ঘটনা যখন ঘটতেছে তখন তাদেরকে পাওয়া যাচ্ছে না। এটা একদম পুরনো একটা পুরনো চিত্রটা একই রকম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেহেতু আসলে একটা নির্বাচনের মধ্যে আছি, আপনারা দুজনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনারা যদি আপনাদের আমার কোনো প্রশ্ন নেই, আপনারা যদি আপনাদের ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান, প্রথমে মঞ্জু ভাই 1 মিনিটের মধ্যে যদি একটু বলেন, তারপর আমরা কায়েম ভাইকে 1 মিনিট শুনবো যে আপনারা আপনাদের ভোটার বা তাদের উদ্দেশ্যে বাংলাদেশে যারা ভোট দিবেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। মঞ্জু ভাই। প্রথমত হচ্ছে ভোটারদের কাছে আমাদের একটা আবেদন যে আমাদের দেশে যে বলা হয় যে বিএনপির ভোটার, আওয়ামী লীগের ভোটার, জামাতের ভোটার,
বা এবি পার্টির ভোটার, এই যে পার্টির ভোটার, এই শব্দটা খুবই অপমানজনক একজন ভোটারের জন্য। কারণ একজন ভোটার তো স্বাধীনভাবে উনি একজন প্রার্থীকে ভোট দিবেন, উনি দলকে সমর্থন করতে পারেন, কিন্তু দলের খারাপ লোককেও কেন উনি সমর্থন করবেন? তো সেই জায়গা থেকে আমি বলবো ভোটারদেরকে যে আপনারা এই স্বাধীনতাটা, এই কথাটা বলার চেষ্টা করেন যে আমি কোনো দলের কাছে বন্দি কোনো ভোটার না। দলকে আমি পছন্দ করি, দলকে সাপোর্ট করব, কিন্তু আমি আমার প্রতিনিধিটাকে যোগ্যতার বিচারে বা চিন্তা থেকে আমি করব। এটা আমরা চাই এবারে এই 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 বিষয়টা মানে মানে ভেঙে আসুক। দ্বিতীয় হচ্ছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, নারী ভোটারদের ক্ষেত্রে আমরা যখন হাউস ক্যাম্পেইন করতে যাই, তো একটা বাসায় গিয়ে যখন আমরা ওই ভোটারের সাথে দেখা করি, একজন পুরুষ আসেন, পরে যখন বলি যে ভাবিকে একটু বলেন, আমরা একটু কথা বলতে চাই, বা খালাম্মাকে একটু বলেন, তখন বলতে না অসুবিধা নেই, আপনাদেরকে আমরা বলে দিব, আপনাদের এটা পৌঁছায় দেবো। জি। এবং বাজারগুলোতে যখন আমরা ক্যাম্পেইনে যাই, জি। পুরুষদের সাথে তো আমরা দেখা করি, সালাম দেই, নারীদেরকে যখন আমরা সালাম দেই, ওনারা খুব লজ্জা পেয়ে একপাশে সরে দেন। তো এই দেশের কিন্তু নারীরা কিন্তু অর্ধেকের চাইতে বেশি ভোটার। সে জায়গা থেকে আমার অনুরোধ থাকবে, নারী ভোটারদেরকে বলবো, বোনদেরকে বলবো, মাদেরকে বলবো যে আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে সচেতন হন এবং যাচাই বাছাই করে আপনারা ভোট দেন, এবং নিঃসন্দেহে পরিবর্তনের দিকে আপনাদের চেষ্টাটা থাকা উচিত। যদি খারাপ রেজিমকে ওয়েলকাম করেন আর খারাপ রেজিমের দ্বারা শাসিত হবেন, এটাই তো হওয়ার কথা। থ্যাংক ইউ মঞ্জু ভাই। অ্যাডভোকেট হাসান কায়ুম, আপনি যদি ভোট ব্যাংক ও ভোটের বক্স, এই দুইয়ের লড়াইয়ে আসল বিজয়ী কে? জনগণ নাকি ক্ষমতার কাঠামো? সিদ্ধান্ত এখন অসীম নিয়ন্ত্রণ করে ফলাফল। নিয়ে মানে আপনি খারাপ একজন পরীক্ষিত চিহ্নিত সন্ত্রাসী কিংবা চাঁদাবাজ কিংবা আসলে এরকম দলের সাথে যুক্ত লোকদেরকে যদি আপনি নির্বাচিত করে আপনি আশা করেন যে সে আসলে সবচেয়ে ভালো কাজটা আপনার জন্য করবে, এটা তো আসলে হয় না। আমি যে এটা বলি যে বাংলাদেশের প্রত্যেকটা দলের মধ্যেই, আমি দলগুলিকে দুই ভাগে ভাগ করে বলি যে বাংলাদেশে দুই ধরনের মানুষ আছে, সব দলেই মানুষের আছে। একটা মানুষ হচ্ছে জুলুমের পক্ষে, আর একটা মানুষ হচ্ছে জুলুমের বিরুদ্ধে। সব দলের মধ্যেই মানুষেরা আছে এবং তারা অনেক সময় এই গণ্ডিটা অতিক্রম করতে পারে না, দলের ভিতরে পড়ে যায়। আমি বলি যে বাংলাদেশের ভোটারদের এইবার অন্তত এই ইলেকশনটা কেবল ক্ষমতা বদলের নির্বাচন না, এই নির্বাচনটা আসলে ব্যবস্থা বদলেরও নির্বাচন। সেই দিক থেকে তারা যেন আসলে এই ব্যবস্থা বদলের জন্য যারা যোগ্য, যারা এটার জন্য আন্তরিক, তাদের প্রতি যেন আসলে সদয় হয় এবং তাদেরকে যেন আসলে এই কাজটা করার সুযোগ দেয়, সেইভাবে যেন আসলে তারা ভোট দেয়। তারা যেন জালিমের পক্ষে আসলে ভোট না দিয়ে জালিমকে যারা বিরোধিতা করে, জুলুমকে যারা বিরোধিতা করে, তাদের সাথে যেন থাকে। জনাব অ্যাডভোকেট হাসান কায়ুম, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকেও ধন্যবাদ। আমরা দর্শক, আমরা আজকে দেখলাম যে আসলে জামায়াতের সাথে জোট করার প্রশ্নে বা জামায়াতের সাথে জোট করার প্রশ্নে যারা বিভক্ত হয়ে গিয়েছিলেন, যারা আলাদা হয়ে গেছেন নিজেদের জোট থেকে, সেই জনাব মুজিবুর রহমান মঞ্জু এবং জনাব হাসনাত কায়ুম আজকে আমাদের সাথে থাকলেন, পরস্পর উপস্থিতে অনেকগুলি বিষয় তুলে ধরলেন এবং প্রশ্নের জবাব দিলেন, মতামত দিলেন। আমরা আসলে রাজনীতিতে এইরকম অবস্থান আসলে আমরা আশা করি। আমরা মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী বা আমার বিরোধী পক্ষ যারা আছেন তাদেরকে আপনারা দেখেছেন যে তারা দুজনের প্রতি কতটা রেসপেক্ট নিয়ে কথা বলেছেন। মানে এইটা আমার কাছে খুবই একটা ভালো শিক্ষা। আমি আপনাদের দুজনেরই মানে অনেক কৃতজ্ঞতা আপনাদের দুজনের এবং অনেক শুভকামনা। আপনাদের সামনে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সফল হন, সেই জন্য আপনাদের দুজনকে অনেক শুভকামনা। আমাদের দর্শকরা ছিলেন, দর্শকরা আপনাদের বক্তব্য এনজয় করেছেন। কায়ুম ভাই, মঞ্জু ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে।